সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পড়াশোনার শুরু হওয়ার যে তাগিদ সেটা তোমরা অনুভব করছো অলরেডি, বা শুরু করে দিয়েছো। এই অবস্থায় আমরা আজকে তোমাদের সাথে স্কুল অফ এক্সেলেন্সের ইংরেজি কোর্স আউটলাইনটা দেখার চেষ্টা করবো। সাবজেক্ট ম্যাপিং নিয়ে কথা বলবো, ঠিক কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, কেন পড়া উচিত, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে জার্নি শুরু করার জন্য তোমরা 2 বছর ধরে অপেক্ষা করছো, অর্থাৎ এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে তোমাদের অনেকেই প্রস্তুতি নিচ্ছ। কেউ কেউ জেনেছো বিশ্ববিদ্যালয়ে কেন যেতে হবে, কেউ কেউ সেকেন্ড ইয়ার এসে প্রস্তুতি নিচ্ছ। আমাদের সাথে একাডেমিতে অনেকেই ছিলে, বা অন্য যে কোনো জায়গায় ছিলে, তোমরা জানতে যে তোমাদের এই একাডেমির পড়াশোনায় আস্তে আস্তে তোমাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রেডি হইতে হবে তোমাদের নিজেদেরকে, বা এই পড়াশোনাগুলোই তোমাদেরকে আবার একাডেমি অ্যাডমিশনে পড়তে হবে। সেই জল্পনা কল্পনা মাঝখানে এইচএসসি ফাইনাল, নানান প্রতিবন্ধকতা, নানান সমস্যা, সবকিছু ওভারকাম করে আজকে ফাইনালি তোমরা তোমাদের পড়াশোনার জায়গাটা শুরু হয়েছে। ইংরেজি যে সাবজেক্ট, সেই সাবজেক্টে আমরা পড়াশোনা শুরু করবো ইনশাআল্লাহ। স্কুল অফ এক্সেলেন্সের ইংরেজি কোর্স আউটলাইন কেমন হয়, আমরা ক্লাস কিভাবে নেব, কি কি পড়তে হবে, কেন পড়তে হবে, সেই বিষয়গুলো আজকে ক্লাসে মূল প্রতিপাদ্য বা মূল আলোচনার বিষয়। আমি চেষ্টা করব যে তোমাদেরকে একটা প্রপার গাইডলাইন আজকে ক্লাসে দেওয়ার, যে কিভাবে পড়বো, কেন পড়বো, কি কি পড়বো, কতটুকু পড়বো, কতটুকু ছাড়বো, এই জিনিসগুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব। শুরুতে আমি একটু আলোচনা করব যে তোমাদের যারা অলরেডি একাডেমিকে ভালো করে পড়াশোনা করো নাই, তারা কি কি বিষয় নিয়ে কথা, মানে বা একটু মনোযোগ দিবা যে আজকে যে কি কি পড়তে হবে তোমাদেরকে। কারণ অনেক কিছু আমরা মূলত একাডেমিক নির্ভর আগাতে চাবো, বা মানে আমরা আগাবো। মূল কথা হচ্ছে এটা যে আমরা টেক্সটটাকে পড়বো, অন্যান্য যা যা আছে সেগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ওই জায়গা থেকে আমরা যদি একদম শুরু থেকে একটু দেখার চেষ্টা করি যে আমাদের যে কোর্স আউটলাইন ইউনিটে, সেইখানে আমাদের কোর্সের ফিচারে কি কি থাকবে সেগুলো নিয়ে তোমাদের সাথে আগেও কথা হয়েছে। সো আশা করি যে ওগুলো খুব একটা জরুরি না। একদম শুরুতে আমি চলে যাচ্ছি যে ইংলিশের সাবজেক্ট ম্যাপিংটাকে আমরা কিভাবে করবো। সাবজেক্ট ম্যাপিং কেন বলছি, কারণ হচ্ছে যে একটা নির্দিষ্ট টপিক অলরেডি তোমরা বাদ বাকি দুইটা সাবজেক্টের আইডিয়া পেয়ে গিয়েছো, সাধারণ জ্ঞান এবং বাংলায়। আমরা জানানোর চেষ্টা করবো যে ইংরেজিটাকে কিভাবে পড়বো, আমরা ঠিক কোত্থেকে শুরু করবো, বা আমাদের কোর্স আউটলাইনটা কেমন হবে। সেইটা তোমার সকল বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য সহায়ক হবে কিনা। কারণ তোমরা স্কুল অফ এক্সেলেন্স আসছো একটা কোর্সের মাধ্যমে সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার জন্য। প্রিভিয়াস ইয়ারে যেই কোশ্চেনগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছিল, সেগুলোর সাথে আমাদের কোর্স আউটলাইন কতটুকু সংযুক্ত ছিল। এখন তোমাদের কোর্স আউটলাইন, মানে তোমাদের কোর্সের জন্য, বা তোমরা যে বছর পরীক্ষা দিবা সেটার জন্য কতটুকু সম্পূরক হবে, সেই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। প্রথমেই আমরা ইংরেজির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গায় কতটুকু মার্কস ক্যারি করে সেটা একটু দেখার চেষ্টা করব। খেয়াল করো, প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সামনে এনেছি, কারণ প্রস্তুতির একটা বড় অংশ জুড়ে, চাওয়া পাওয়ার একটা বড় অংশ জুড়ে, বা টার্গেটের জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সবার উপরে থেকে থাকে সাধারণত। সেই জায়গায় আমরা খ ইউনিট নিয়ে, যেহেতু মূলত আমরা মানবিকের কাজ করি, খ ইউনিটের জায়গাটা আমরা দেখবো যে মোট 100 মার্কের মধ্যে 35 মার্ক ক্যারি করে হচ্ছে ইংরেজিতে। তার মানে আমাদের এই কোর্স আউটলাইনটার মূল জায়গাটা আমরা দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের 35 মার্কের যে মার্ক বন্টনটা। এইখানে আমরা 15 মার্কস আমরা জানি এমসিকিউ থাকে, 20 মার্ক থাকে রিটেন। তার মানে এমসিকিউ থাকবে 15টা, 20 মার্ক থাকবে রিটেন। আলাদা করে তোমাদেরকে কিন্তু পাশ করতে হবে প্রত্যেকটাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে। এমসিকিউতে তোমাকে 5 মার্কস এবং রিটেনে 5 মার্কস পাইতে হবে। খেয়াল করো, এমসিকিউতে 5, রিটেনে 5, তার মানে 10 পাইলে কি পাস? না, সব মিলায় তোমাকে আবার 11 পাইতে হবে। ঝামেলা আছে একটু। সো 10 মার্ক আলাদা করে, 11 মার্কস হচ্ছে, মানে 5 5 করে আলাদা, বা টোটাল 11 মার্কস তোমাকে পাইতে হবে। হিসাব নিকাশগুলো প্রত্যেক বছর যখন আমরা দেখবো যে সার্কুলার দেয়, তখন এটা দেয়া থাকে। সো আরেকবার একটু ভালো করে চেক করবা, যেখানে আমরা গত বছর এগুলো নিয়ে আসছি, বা গতানুগতিক যেভাবে থাকে। যদি কোনো পরিবর্তন হয়, আবারও বলছি, যদি কোনো পরিবর্তন হয় সেটা তোমাদের সার্কুলারে পেয়ে যাবা। সো ভালো করে যখন সার্কুলার দিবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারগুলোকে দেখার চেষ্টা করবা। সো এই যে এমসিকিউ 15 মার্কস, এই 15টা প্রশ্ন থাকবে, 15টা প্রশ্নের যে 15 মার্কস, এই মার্কস গুলো কোন কোন জায়গা থেকে আসবে, কি কি আসবে, সেগুলো আমাকে দেখবো, মানে একটু পরে আমরা এগুলো দেখবো। এর বাইরে যে রিটার্ন থাকে 20 মার্ক, খুবই 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 ইম্পর্টেন্ট। তোমরা জেনে আনন্দিত হবে যে তোমাদের গত বছর যে সিনিয়ররা তোমাদের পরীক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের মধ্যে ইংরেজিতে সর্বোচ্চ মার্কস আলহামদুলিল্লাহ স্কুল অফ এক্সেলেন্সের যে শিক্ষার্থী, তোমাদেরই সিনিয়র, গত ব্যাচে 3.0-তে ছিল যারা, তাদের মধ্য থেকেই এসছে 18.25। এখন পর্যন্ত আমরা জানি যে এটাই সর্বোচ্চ মার্কস। 18.25 পেয়েছে আমাদের স্টুডেন্ট গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর বাইরে 15+ আমি 3 জন পেয়েছি যারা 15+ পেয়েছে। সায়েন্স থেকেও অনেকে এসে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিয়েছে, কিংবা কমিউনিটি মানবিকেই ছিল। মোটমাট 3 জনকে আমি পেয়েছি যারা 15+ পেয়েছে ইংরেজি রিটেনে। সো রিটেন কঠিন, এই জিনিসটা
পড়া শুরু করলে হয়তো তোমরা টের পাবা, কিন্তু অ্যাকচুয়ালি যে রিটেন কঠিন না, এটা যখন তুমি ক্লাস করতে থাকবা তখন দেখবা যে খুব মানে এটা আত্মবিশ্বাস তোমাদের গড়ে উঠবে যে রিটেনে কিভাবে ভালো করা যায়। তো মূল জায়গাটা থাকবে যে দিক নির্দেশনাটা ফলো করা, সেটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আরো দুইটা বিষয় আর আরো দুটো ইউনিট থাকে, সেটা হচ্ছে গ এবং ক। অর্থাৎ মানবিক বিভাগ থেকেও তোমরা কিন্তু সমস্ত বিভাগেই পরীক্ষা দিতে পারবা। লাইক সি ইউনিটে যদি যেতে চাও, যেটা গ ইউনিট, অথবা ক ইউনিটে যদি থাকতে হয় সায়েন্স ইউনিট, দুটাতে দিতে পারবা। আলাদা আলাদা করে যে মার্ক বন্টন 22 এবং 25, সেখানে এমসিকিউ এবং রিটেন থাকে, 10 মার্কের রিটেন একটু কম, সেজন্য একটু সুবিধা। বাদ বাকি পাস মার্ক যেটা দেখতে পাচ্ছ সেই মার্কস তোমাকে তুলতে হবে। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আমাদের মূল মূল প্রস্তুতির জায়গাটা হচ্ছে আমাদের যেটা খ ইউনিট, যেখানে আমাদের 35 মার্ক, 35 মার্কের এমসিকিউ 15, রিটেনের 20। এটা হচ্ছে আমাদের মূল প্রস্তুতির জায়গা। এরপর অনেকগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, যেখানে বি এবং সি দুইটা আলাদা ইউনিটে তোমরা পরীক্ষা দিবা, যেখানে 80 করে মার্কস। ইংরেজির জন্য তোমাকে 20 মার্কের নিবে, এমসিকিউই থাকে, রিটার্ন থাকে না। সো খুব একটা ঝামেলা নেই, আলাদা করে রিটার্নের প্রস্তুতি নেওয়ার নাই। কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা আমরা একটু পরেই দেখতে পারবো ইনশাআল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ছিল, গত বছর বেরিয়ে গিয়েছে। বি এবং ডি দুইটা ইউনিট আলাদা করে 72 মার্কসের নাম্বারের মোট পরীক্ষা নেয়, 24 মার্কস করে থাকে ইংরেজিতে। আমরা দেখবো যে এমসিকিউতে কিন্তু 8 নাম্বার থাকে, আর রিটেনে থাকে 16 নাম্বার। সো একটু একটু ডিফারেন্ট মনে হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন, যে 8টা এমসিকিউ কিন্তু 16টা থাকতেছে, 16 নাম্বার থাকতেছে রিটেনে। আবার ঢাবির যে রিটেন, সেই টাইপের রিটেন, একটু ভিন্ন রকমের রিটেন হচ্ছে। গত বছরে ওরা এসে নতুন একটু তাক লাগানোর চেষ্টা করছে, যে প্রশ্নের মার্কসের যে জায়গায় প্রত্যেকটাতে বাংলা ইংরেজি সাধারণের সব জায়গায় রিটেন রাখছে। হঠাৎ করে এই কোর্স আউটলাইন চেঞ্জ, সময় বেশি দেয় নাই, একদম শেষ মুহূর্তে যে গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। সো এই জায়গাগুলোতে আমরা দেখবো যে আলাদা আলাদা যে রিটেন, সেগুলোকে আমরা ক্যারি করতে পারি কিনা। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের যে 20 মার্কের যে প্রসিজার, যে কোর্স আউটলাইন, সেইটা আর জগন্নাথের রিটার্নটা আলাদা, ঠিক কতটুকু আলাদা, এবং এই আলাদা ব্যাপারটা আমাদের কোর্স আউটলাইন কভার করতে পারে কিনা, বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা রিটার্ন পাবো যে তাদের তাদের ব্যাপারে কি অবস্থা হয়, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। সো প্রস্তুতির জায়গাটা হচ্ছে রিটার্নের জন্য আমাদের আপাতত দুইটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া লাগছে। আগাচ্ছি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। যখন আমরা যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে ফুল 100 মার্কসের পরীক্ষার মধ্যে 30 মার্ক থাকতেছে ইংরেজি নাম্বারের, ইংরেজির জন্য দুইটাতেই 30 করে দুটাতেই থাকতেছে। এমসিকিউই থাকবে শুধু। এমসিকিউতে 6-এর 5 নাম্বার দেওয়া ছিল গত বছর। এই বছর যদি কোনো পরিবর্তনের জায়গা আসে, তোমরা সেটা যেটা বলেছিলাম যে তোমরা সার্কুলার দেওয়ার সময় এগুলো একটু ভালো করে খেয়াল করবে। আমরা সবসময় তোমাদেরকে আপডেট দিতে থাকবো সার্কুলারগুলো, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা নিজেদের মতো করে। তাহলে 30 মার্কের মধ্যে 6 পেতে হবে, তার মানে 1/5 অন্তত পাইতে হবে তোমাকে। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় সার্কুলার থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই মানে সবচেয়ে বেশি সিটই রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেখানে আমরা দেখবো এ বি সি তিনটা ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা, যেখানে এই ইউনিটে 35 মার্কের ইংরেজি থাকে, অনেকগুলো শিফটে পরীক্ষা হয়। 25 মার্কের থাকে হচ্ছে বি ইউনিট, এবং 31.25 থাকবে হচ্ছে সি ইউনিটের যে পরীক্ষা। এমসিকিউ থাকে 28টা, 20টা এবং 25টা। সি ইউনিট মূলত যেটা, এই ইউনিট যেটা আমাদের বি ইউনিট, মানে অন্যান্য জায়গায় যেটা বি ইউনিট, ওইটা ডেডিকেটেডলি রাজশাহীতে হচ্ছে এই ইউনিট। মানে তুমি মানবিক থেকে যে ইউনিটটাতে পরীক্ষা দিবা ডেডিকেটেডলি, সেটা হচ্ছে এই ইউনিট। এইখানে 28টা এমসিকিউ তোমাকে আলাদা করে, 28টা এমসিকিউতে 35 মার্ক, তার মানে এক একটা এমসিকিউতে একের চেয়ে বেশি মার্ক। ঠিক আছে, তো ওইটার একটা হিসাব নিকাশ থাকবে যে কয়টা অ্যান্সার করলে তুমি কত পাবা। ওভারঅল পাস মার্কের যেটা, তোমাকে ওভারঅল পাস করতে হবে। লাইক ইংরেজিতে আলাদা করে পাস মার্ক নাই, বাংলা আলাদা করে পাস মার্ক নাই, তোমাকে ওভারঅল 40 পাইতে হবে। এটাই হচ্ছে পাস মার্ক, মানে তোমার মার্ক কাউন্ট হওয়ার জন্য অন্তত 40 মার্ক তোমাকে পাইতে হবে। এই হচ্ছে টোটাল আলোচনার যে জায়গা। বিইউপিতে আমরা দেখবো এর বাইরে সবচেয়ে মানে ফার্স্ট টাইমের অনেকেই যারা ঢাকায় থাকতে চাই আমরা, তোমরা যারা ঢাকাতেই পড়াশোনা করতে চাও, দেখা যায় যে ঢাবির ঠিক পর পর আমরা বিইউপি কে প্রাধান্য দেই, বা অনেকটা লুক্রেটিভ যেটা আমরা বলে থাকি সবসময়, যে খুবই প্রায়োরিটি পায়। দুইটা ইউনিট থাকে, FA SS এবং FSSS। এই দুইটা ইউনিটের মধ্যে 100 মার্কের যে পরীক্ষা, ইংরেজি 40 মার্ক ক্যারি করে। খুবই মানে হিউজ নাম্বার অফ কোয়েশ্চেন্স ইংরেজিতেই থাকে। 40, সাধারণ জ্ঞানে 40, বাংলায় 20, এইভাবে থাকে। সো 40 মার্কের মধ্যে তোমাকে এমসিকিউই 40 দেওয়া হয়, কোনো রিটার্ন এখন পর্যন্ত বিইউপি দেয় নাই। আমরা জানি না যে সামনে আসবে কিনা, বা এই বছর দিবে কিনা, দিলে আমরা সেভাবেই প্রস্তুতি নেবো, কোনো সমস্যা নাই। বাট এই 40 মার্কের আমরা যখন কোশ্চেন অ্যানালাইসিস দেখার চেষ্টা করবো, অলরেডি তোমরা যারা কোশ্চেন দেখো সেখানে দেখেছো যে টেক্সট থেকে অনেক প্রশ্ন আসে, টেক্সটের বাইরে আবার একটা ইউনিটে প্রশ্ন হয়। সেই জিনিসগুলোকে আমরা একটু দেখবো যে কিভাবে হয়, কেমনে হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয় যেটা জিএসটি তে ছিল, এখন আলাদা নিচ্ছে ওরা। বি ইউনিটে ওরা 80 মার্কের প্রশ্ন নেয় টোটাল, তার মধ্যে 15টা থাকে এমসিকিউ, ইংরেজিতেই, আলাদা কোনো রিটেন নাই। খুলনা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে আমরা দেখবো যে 100 মার্কের মধ্যে 20 মার্ক, জিএসটি তে 100-র মধ্যে 35 মার্ক, কুমিল্লাতে 100-র মধ্যে 25 মার্ক, হাজী দানেশে 100-র মধ্যে 50 মার্ক ইংলিশ।
আমি যখন গত বছর হাজি দানেশ যখন পরীক্ষা নিচ্ছে, আগে তো জিএসটি তে ছিল, জিএসটি থেকে বেরিয়ে যখন ওরা পরীক্ষা নিচ্ছে, তখন হঠাৎ খেয়াল করলাম যে ইংরেজিতে 50 মার্ক, এত বিশাল মার্ক, 100-র মধ্যে 50ই হচ্ছে ইংরেজি। সো 50টা এমসিকিউ টানা ইংরেজি দাগানো, ইটস ইটস কোয়াইট টাফ একটা টাস্ক। তারপরেও আমরা যে দেখলাম যে না, আমাদের বাচ্চারা সেখানে খুবই ভালো করেছে আলহামদুলিল্লাহ, তোমাদের সিনিয়র যারা ছিল গত বছর। সো মিলে ঝিলে এই হচ্ছে আমাদের যে ওভারঅল বিশ্ববিদ্যালয়গুলোতে কোন কোনটাতে কি কি আমরা পাই বা না পাই, সেই জায়গাগুলো বা মার্কস ডিস্ট্রিবিউশনের যে জায়গাগুলো, আশা করছি যে এইগুলা তোমরা তোমাদের সার্কুলার যখন হবে তখন আবার আপডেটেড ভার্সন গুলা পাবা ইনশাল্লাহ। সো প্রস্তুতির একটা জায়গা আমরা বুঝতে পারলাম যে আমাকে কি কি বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু পড়তে হবে বা কি। এবার আমরা দেখি যে গত কয়েক বছরে তোমরা যদি এটা একটু দেখতে পারো, অনেক ছোট দেখাচ্ছি আমি, পরে আবার ফুল ডিস্ট্রিবিউশনে যাচ্ছি, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই যে টপিক বেসড প্রত্যেকটা বছরের, গত 3 থেকে 5 বছরের আমি এখানে একটা দুইটা তিনটা চারটা করে অনেকগুলো ইনফরমেশন দিছি। খুব একটা বোঝা না গেলেও আমি সামনে আগাচ্ছি তখনই বুঝতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সালে, এটা তোমাদেরকে যেহেতু দিয়ে দিব আমরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত কয়েকটা সালে, চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বিইউপি, জিএসটি, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত সালগুলোতে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে, এখানে আমরা একটা ট্যালি দেখতে পাচ্ছি যে ইউনিট ভিত্তিক কি মিনিং বেসড কোন জায়গা থেকে আসছে, টেক্সট বুক ইনফো কোন জায়গায় আসছে, প্যাসেজ কোন জায়গায় কয়টা আসতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর প্যাসেজ থেকে প্রশ্ন করে না, কিন্তু আমরা দেখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো প্যাসেজ থেকে হিউজ মার্কস ক্যারি করে, বিইউপিতে হিউজ মার্কস ক্যারি থাকে, বা জিএসটি কন্টিনিউয়াসলি গত কয়েক বছর মানে শুরু থেকেই প্যাসেজ থেকে ওরা প্রশ্ন করতেছে, যদিও গত বছর সংখ্যাটা কমে গেছে, 5টা জায়গায় 3টা আসছে, বাট মানে দিচ্ছে এখনো। আমরা মানে বেসিক যেসব টপিক আছে সেই সব জায়গা থেকে দেখতেছি অনেকে করে, অনেকে করে না। সো এই যে চেঞ্জেস গুলা, এইগুলার ওভারঅল যে মার্কিং, সেই জায়গাগুলো যদি আমি একটু তোমাদেরকে দেখাই, এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ওভারঅল এইটা যেটা দেখছো তোমরা, তোমাদের শীটটা যখন আমি দিয়ে দেবো আর স্পষ্ট দেখতে পারবা। এখান থেকে আমি তুলে নিয়ে আসছি প্রত্যেকটা টপিক, যে মিনিং বেসড অথবা ভোক্যাবস, দুইটাকে আমি অ্যাড করে দিছি, আলাদা রাখি নাই। মিনিং বেসড যে ভোকাবুলারি আসে অথবা পিওর যে ভোকাবুলারি আসে, এই জায়গায় সংখ্যাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গত কয়েক বছরে 11টা কোশ্চেন দিছে মিনিং বেসড অথবা ভোক্যাবস থেকে, 11টা। এটা ফিক্সড না, কারণ একটু পরে তোমরা দেখবা যে টেক্সটে আমি প্লাস লিখে রাখছি, 10+। প্লাস কেন লিখছি, কারণ প্লাস মাইনাসের জায়গাটা হচ্ছে যেটাকে আমি ভোক্যাবসে ছেড়ে দিছি সেটার অনেকটাই আবার টেক্সটের ভোক্যাবস থেকেই আসছে। এখন সেটাকে যদি তুমি টেক্সট ধরি আর ওইখানে যদি আলাদা করে আবার ভোক্যাবসে দিই, তোমার কাছে মনে হবে প্রশ্ন বেশি হয়ে যাচ্ছে। সো ওই অ্যাডজাস্টমেন্টটা করার জন্য কখনো কখনো হয়তো আমরা বিভিন্ন টপিককে অন্য জায়গায় ছেড়ে দিচ্ছি, সেটা হতে পারে। বাট একটা ওভারলুক যদি আমরা করি তাহলে দেখো, মানে ওভারঅল লুক যদি আমরা দিই তাহলে দেখো যে জেইউতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিনিং বেসড বা ভোক্যাবস থেকে 24টা কোশ্চেন আসছে গত 3 থেকে 5 বছরের মধ্যে। তার মানে মানে সিইউতে যখন 40টা কোশ্চেন আসে, তার মানে তোমাকে বুঝতে হবে যে সিইউতে যখন তুমি প্রিপারেশন নিবা, 100 মার্কের যে পরীক্ষা, সেই পরীক্ষা ইংরেজি যতটুকু তুমি দেখলা, সেখানে 40টা কোশ্চেন আসছে গত 4-5 বছর। তার মানে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি আমরা দেখতেছি যে এই যে সিইউ দেখো, 3টা, 7টা, 7টা, 5টা, মানে তুমি যদি মার্কিং গুলোকে একটু ভালো করে খেয়াল করো, 7টা কোশ্চেন, 5টা, রাবিতেও, ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টানা দুইটা দুইটা। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা যখন তোমাদের হাতে পেয়ে যাবে তখন খুব ভালো করে দেখবা এটা, যে 40টা কোশ্চেন আসছে ভোক্যাবস থেকে। তার মানে খুবই ইম্পর্টেন্ট ওই ভোকাবুলারিকে পড়া, এবং খুবই স্বাভাবিকভাবে সেখানে রিপিটেড কোশ্চেন থাকে, বিগত সালগুলো থেকে কোশ্চেন রিপিট হয়, অপশন থেকে আবার প্রশ্ন হয়, প্রশ্নগুলো অপশনে আসে, নানান ধরনের মানে কারিকুলাম থাকে ওইখানে কিছু। আমরা এই টেকনিক গুলাকে আমরা দেখবো ক্লাসে যখন প্রশ্ন বিশ্লেষণ করবো, আসতেছি একটু পরে। সো আরইউতে যখন আমরা দেখতেছি 32টা কোশ্চেন, হ্যাঁ, ইয়াতে সিইউতে 40টা, সো খুব হিউজ নাম্বার অফ কোশ্চেন সেখান থেকে আসতেছে। বিইউপি 13টা কোশ্চেন জেনুইনলি ভোক্যাবস থেকে করছে। জিএসটি মাত্র 3-4 বছর ধরে কোশ্চেন করতেছে, তাতে প্রায় 30টার মতো প্রশ্ন বিইউপি জিএসটি করতেছে ভোক্যাবস থেকে। তার মানে কতটা ইম্পর্টেন্স জিএসটি দিচ্ছে ভোক্যাবসকে, এই জিনিসটা বোঝাটা আমাদের জন্য জরুরি। আচ্ছা, ফরেন ফ্রেজ এন্ড এক্সপ্রেশনস থেকে ইদানিং কোশ্চেন আসছে, যেটা আমরা ভোক্যাবস থেকে একটু আলাদা করে তোমাদেরকে পড়াচ্ছি, একটা ডেডিকেটেড ক্লাস দিচ্ছি আমরা তোমাদেরকে। সো দ্যাটস ওয়াই এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট যে তোমরা এই এই টপিকটাকে বুঝতেছে কিনা, এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য খুব প্রায়োরিটি দিয়ে তোমাকে পড়তে হবে। অনেকের বিশ্ববিদ্যালয়ের প্রায়োরিটি থাকে টপার, কিন্তু ঢাবিতে পড়তে চায় না, বিইউপিতে পড়তে চায় না, রাজশাহী বাসায় রাজশাহী থেকে যেতে চায়, বা কাছাকাছি কোথাও থাকলে সেখানে থেকে যেতে চায়, হইতেই পারে এটা। সো তোমাকে ওই প্রায়োরিটি সেট করে আগাইতে হবে, যে তাইলে আমি ঢাবির প্রেশারটা নিব না, আমি আমার নির্দিষ্ট যে বিশ্ববিদ্যালয় আমার টার্গেট, আমি সেটাকেই টার্গেট নিব, আমি চাচ্ছি এইভাবে প্ল্যান সাজাইতে, তাহলে তোমার স্ট্র্যাটেজিক প্ল্যানগুলোই আলাদা হবে। আচ্ছা, এবার আসো টেক্সট বেসড ইনফো। টেক্সট বেসড ইনফো গুলা কেমন, ডিরেক্ট টেক্সট থেকে যেই ধরনের
প্রশ্ন, ফিল ইন দ্য গ্যাপস, ভোক্যাবস ডিরেক্ট তুলে দেয় সেই জায়গাগুলোতে। অনেকগুলো কোশ্চেন যেহেতু বিভিন্ন টপিকে ঢুকে গেছে, স্টিল আমরা দেখবো যে 10টা+ কোশ্চেন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত বছরও 3টা কোশ্চেন আসছে, তিনটা মানে জেনুইন তিনটা, আর ওভারঅল আমরা হিসাব করে তোমাদেরকে দেখাইছি, তোমাদের ক্লাসে দেখছো অলরেডি যে 9টা+ কোশ্চেন আসছে। 17টা কোশ্চেন আসছে, 17 প্লাস প্লাস লিখতেছি কারণ হচ্ছে প্লাস মাইনাসের ব্যাপারটা তোমাদেরকে বুঝাইছি। জেইউতে, সিইউতে 8টা, আর ইউতে 10টা, বিইউপিতে 50টা। খেয়াল রাখো খুব ভালো করে, 50টা কোশ্চেন আসছে শুধু টেক্সট থেকে। FA ইউনিট যেটা, সেই ইউনিটটাতে বেশি প্রশ্ন হয়। তোমরা যদি FA ইউনিট দেখো, 25, 24 আলাদা করে 49, আরো 2 একটা এক্সট্রা এদিক ওদিক হয় বলে আমি রেখে দিছি। দুই, জাস্ট একটা ইউনিটেই 25টা কোশ্চেন আসতেছে। বিইউপিতে টোটাল কোশ্চেন কয়টা? 40টা প্রশ্ন হয়। 40টা প্রশ্নের মধ্যে 25টাই আসছে টেক্সট থেকে। আরো বেশি আমরা ইয়াতে হিসাব করে দেখাইছিলাম যে তোমরা ইয়াতেও পাবা, তোমাদের যে কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, সেখানেও দেখবা যে কি হিউজ নাম্বার অফ কোশ্চেন্স টেক্সট থেকে বিইউপি হুবহু তুলে দেয়। কেন আমরা আলাদা করে টেক্সটটাকে পড়াচ্ছি, এটার অন্যতম কারণ হচ্ছে বিইউপির এই কোশ্চেন প্যাটার্ন বা ঢাবির কোশ্চেন প্যাটার্ন। আচ্ছা, সেটা অনুযায়ী জিএসটি তে আমরা দেখবো যে ভোক্যাবস এবং অন্যান্য জায়গায় মিলে 10টা কোশ্চেন আসছে এখান থেকে। লিটারেচার, খুব রেগুলার প্রশ্ন আসতেছে লিটারেচার থেকে। আমরা লিটারেচার কোন কোন জায়গা থেকে পড়বো সেটাও নির্ধারণ করবে লিটারেচারের ক্লাসে, যে কতটুকু লিটারেচার আসলে আমাদের পড়া উচিত। 10টা করে কোশ্চেন দেখতেছি আমরা, 5টা কোশ্চেন আসছে আরইউতে, বিইউপিতে আসছে একটা কোশ্চেন। লিটারেচার আসলে কোন কোন জায়গায় পড়তে হবে, আমাকে কি ইংরেজি লিটারেচার পুরাটা পড়তে হবে? আমাকে তো কখনো আলাদা করে ইংরেজি সাহিত্য খুব বেশি পড়ানো হয় না, আমাদের যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটার বাইরে। সো এই ডিসিশন গুলো আমাদেরকে নিতে হবে পরীক্ষার জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, খুব স্বাভাবিকভাবে। আচ্ছা, প্যাসেজ থেকে প্রশ্ন আসে, ঢাবি এখন প্যাসেজ থেকে আর প্রশ্ন করতেছে না। বাট আমরা দেখবো যে জেইউ, আরইউ, সিইউ হিউজ অ্যামাউন্টস অফ কোশ্চেন করে। সিইউ গত বছর একটু কমাইছে, তার আগে 8টা করে কোশ্চেন করতো। সো সেই জায়গা থেকে দেখবো যে বিইউপি এখন কমাচ্ছে। জিএসটি গত বছর মাত্র 3টা কোশ্চেন দিছে, তার আগে রেগুলারলি আমরা দেখছি যে 5টা করে কোশ্চেন গেছে। ইডিয়মস এন্ড ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কোশ্চেনের, সবাই একদম রেগুলার বেসিসে কোশ্চেন করতেছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়। সো মানে এটা পড়বো থেকে, এটা পড়ার টার্গেটটাকে আমরা সেট করবো আজকের ক্লাসে। একটু মার্ক করো যে এগুলো নিয়ে আমি পরে আবার কথা বলবো, যে আমরা যেই টপিক গুলোকে পড়তেছি কিভাবে আমরা সেটাকে সাজাচ্ছি, কোন কোন জায়গায় সেটাকে তোমরা পাবা, পেইড ব্যাচে তোমরা যারা আছো সেটাকে কিভাবে মানে এনকাউন্টার করবা, বা সেখান মানে ওইটাকে ট্যাকল দেওয়ার জায়গাটা কি। যেহেতু একটা গেমে নামছে আমরা এখানে, মানে সবসময় যে স্কোর করা যাবে তা না, মাঝে মাঝে ডিফেন্স করতে হবে। এই ডিফেন্স গুলাকে কি করবো? আমি তো পড়ছি, ধরো আমি বইয়ে টেক্সট বুক ইনফো আমাকে যাই দেন, টেক্সট বই থেকে আমি সবই পারি, আমাকে লিটারেচার যদি টেক্সট থেকে দেন কোনো সমস্যা নাই। আর ইডিয়মস এন্ড ফ্রেজ বইয়ে কয়শো আছে, সেখান থেকে তো সবসময় প্রশ্ন হয় না। এই সময় অ্যাটাক করার কোনো অপশন নাই, গোল দিতে পারবা না, 2টা গোল দিয়ে রাখছো, তাহলে এবার তোমাকে ডিফেন্স করতে হবে ডিফেন্সিভ ওয়েতে। মাঝে মাঝে আমরা বলি যে ডিফেন্স ইজ দ্য বেস্ট অ্যাটাক। ফুটবল খেলা এটা সবসময় বলি আমরা, যে ডিফেন্স ভালো হলে এমনি ম্যাচ জিতে যাবা তুমি। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার্স থেকে রেগুলার কোশ্চেন হচ্ছে, কোথাও কম কোথাও বেশি, কোথাও কম কোথাও বেশি। কেউ কেউ এখান থেকে ডিরেক্ট, বিশেষ করে রাজশাহী কিংবা চট্টগ্রাম আমরা দেখবো যে ব্যারন্স ট্রফেল এগুলা থেকে বা ক্লিপস ট্রফেল থেকে ডিরেক্ট প্রশ্ন তুলে দিচ্ছে, যেগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করো, আলাদা করে তোমাদেরকে ক্লাসও দেওয়া হবে, দেখাবো আমি সামনে, এগুলোকে খুব কমন পেয়ে যাওয়া যায় বা প্রস্তুতির জায়গাটা তৈরি হয়। নাউন নাম্বার জেন্ডার রেগুলার কোশ্চেন হচ্ছে। নাউন নাম্বার জেন্ডারের পর আমরা দেখবো যে প্রোনাউন থেকে, অ্যাডজেক্টিভ থেকে, অ্যাডভার্ব থেকে, যেগুলোকে আমরা একত্রে পার্টস অফ স্পিচের মধ্যে ফেলি, এই দুটাকেও যদি আমরা ইনক্লুড করি, পার্টস অফ স্পিচ থেকে রেগুলার কোশ্চেন হচ্ছে। কিন্তু আমরা সেগুলাকে পড়তে চাই না, আমরা বড় বড় মোটা মোটা বই পড়ি, কিন্তু ধরতে চাই না যে আমাদের রুলসের ভিতরে কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে। টেক্সট বইয়ের যে নিয়মগুলো দেওয়া আছে সেগুলো দেখতে চাই না। তো এগুলো দেখবো যে রেগুলার কিন্তু কোশ্চেন, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ থেকে একটু কম আসতেছে ঢাবিতে, বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু রেগুলার এইসব জায়গা থেকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কিংবা যে কোনো একটা ফর্ম দিয়ে সেটার আহ, আলাদা ফর্মটা কি হইতে পারে, ভার্ব থেকে নাউন কেমনে যায়, নাউন থেকে ভার্বে কেমনে যাচ্ছে, এই জিনিসগুলো বোঝানো, অথবা পিক করে বলে যে এটা কি নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ, এই ধরনের আসে। প্রিপোজিশন থেকে খুব রেগুলার কোশ্চেন সব জায়গায় হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, তার মানে এটা আমাদেরকে ভালো করে ইম্পর্টেন্স দিতে হবে, এটাকে প্রত্যেকবারই আসছে, সব জায়গায় আসছে। টেন্সের ক্ষেত্রে আমরা দেখবো বেসিক টেন্সটাকে আমরা যদি আলাদা রাখি, আবার সেটাকে যদি রাইট ফর্ম ভার্বসে দিয়ে দিই, দুইটাই করা যায়, বাট আমরা একদমই আলাদা করে একটু যদি নিয়ে আসি তাহলেও দেখবো কিন্তু ঢাবিতে রেগুলার প্রশ্ন হচ্ছে। ভয়েস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টানা প্রত্যেকটা বছর তোমাদেরকে আমরা কিছু ফ্রি ক্লাস দিয়েছি, ট্রাই অ্যাডমিশন নামে যে প্রোগ্রামটা ছিল সেখানে কিছু ফ্রি ক্লাস দিয়েছি আমরা, রেগুলার কোশ্চেন সলভ করাইছি গত বছরের প্রশ্নটা ছাড়া। আর প্রত্যেকটা বছর 2023-24 ছাড়া, 23-24 থেকে শুরু করে 23-24, 22-23, 20-21, 21-22 প্রত্যেকটা সালের প্রায় 4টা 5টা সালের প্রশ্ন পড়াইছে, এবং আমরা দেখাইছি যে প্রত্যেকটাতে ভয়েস ন্যারেশন ছিলই। একদম বেসিক যে জায়গা যেগুলো তোমরা ক্লাস 7-8 থেকে পড়তেছো, খেয়াল করো, ক্লাস 7 বা 8-এ তোমরা পড়া শুরু করছো এগুলা, সেই ক্লাস 7-8 থেকে পড়া জিনিসগুলাই তোমাদেরকে আবার বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু পড়তে দিয়েছে। তার মানে
তোমাকে টেস্ট করতে চাচ্ছে যে তুমি ঠিক কত ভালোভাবে সেই জিনিসগুলোকে তুমি আয়ত্তে নিছো। আলটিমেটলি এই জিনিসগুলো থেকে আমরা দেখবো যে রেগুলার প্রত্যেক বছর একটা একটা করে 5-7 বছরে কিন্তু প্রশ্ন হচ্ছে। এর বাইরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা আছে আমাদের আলাদা ক্লাস হবে, সেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফরেন ফ্রেজ, এই দুটোর আলাদা ক্লাস হবে। ফরেন ফ্রেজ সম্পর্কে তোমরা কিছু কোশ্চেন দেখছো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে রেগুলার কোশ্চেন আসে, বিশেষ করে সিইউ এবং আরইউ, যেটা বলছি যে ওরা বিভিন্ন ক্লিপস টেবল থেকে যখন প্রশ্ন দেয় বিভিন্ন স্বাভাবিকভাবেই বিভিন্ন কোশ্চেন এখান থেকে কপি হয় এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চলে আসে। স্পেলিং এর জন্য ঢাবি প্রশ্ন দিচ্ছে রেগুলার, কারণ সেটা মোস্টলি টেক্সট বুক ভিত্তিক হচ্ছে, টেক্সট বেসড আসে, দ্যাটস ওয়াই আমরা দেখবো যে এটা খুবই কমন। আর এর বাইরে আমরা দেখবো যে রাইট ফর্মস অফ ভার্বস থেকে, যেহেতু ভার্বস নিয়েই কাজ হয়, কোনো না কোনো ভাবে প্রত্যেকটা ভার্বের ফর্মটা রাইট ফর্ম ভার্বস এর মধ্যেই যায়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রেগুলার 2টা 3টা 4টা 10টা বিইউপিতে, খুব যেহেতু কোশ্চেন বেশি বিইউপিতে, স্বাভাবিকভাবে এখানে টপিকও বাড়ে আলটিমেটলি। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমরা দেখবো যে ঢাবি ঢাবি দু একটা প্রশ্ন ছেড়ে দিছে, কারণ ওরা হচ্ছে এটা নাউনের মধ্যে পড়ে যায় বলে ওই দিক থেকেই দেয়, বা টেক্সট থেকে এখন বেশি করতেছে। ক্লজ ফ্রেজ, এগুলোতে আমরা দেখবো যে ঢাবি কোশ্চেন করতেছে, বিউপি জিএসটি কোশ্চেন করতেছে, ওরা খুব একটা দিচ্ছে না অন্যান্য গুলা। কন্ডিশনালস খুব রেগুলার কোশ্চেন হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, পজিটিভের ক্ষেত্রে আস্তে আস্তে কমে যাচ্ছে, ন্যাংলিং মডিফায়ার থাকে টুকটাক। এই জিনিস যেগুলো পরেরগুলো আমরা দেখবো যে খুব একটা পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট খুব একটা হয়, তারপরে আস্তে আস্তে অনেকগুলো বিষয় থেকে আস্তে আস্তে প্রশ্ন হচ্ছে না, আবার হয় মাঝে মাঝে। দেখো 7-8 বছর, 3-4 বছরের মধ্যে সাবজেক্টিভ প্রশ্ন হয়েছে 2বার, তাহলে কি আমি পড়বো না নাকি ছেড়ে দিব? সহজ টপিক, 5 মিনিট লাগবে 10 মিনিট লাগবে পড়তে, সমস্যাটা কোথায়? আমরা একটু নাম্বারের ভিত্তিতে সাজানোর কারণটা হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কোন টপিক একদম পড়বোই না, আর আর কোন টপিক পড়বো সেই জায়গাটা যদি নির্ধারণ করো। দেখো তুমি কোথাও কনজাংশন পাচ্ছ না, তার মানে কি কনজাংশন তুমি পড়বা না? কখনোই পড়বা, কিন্তু আলাদা করে কনজাংশনের নিয়মের মধ্যে তোমাকে আর কনজাংশন পড়তে হয় না। আমি আলাদা করে ছেড়ে দিছি কনজাংশনটা, কারণ তুমি যখন বেসিক সেন্টেন্স স্ট্রাকচার্স পড়বা, খুব স্বাভাবিকভাবে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার্স এর মধ্যে তুমি জেনে যাবা যে ক্লজ মেকার কি, কনজাংশন কি, কিভাবে কাজ করে, কিংবা পরবর্তীতে অন্যান্য যে টপিক গুলো আসবে সেখানে তুমি জেনে যাবা। সো বা টেক্সট যখন আমরা পড়াবো তখন তোমাদেরকে আমরা এগুলার কানেক্টরস এবং কনজাংশনের পার্থক্যগুলো একটু আস্তে আস্তে বুঝাই দেবো ইনশাল্লাহ। সো ওই জায়গাগুলো যদি নির্ধারিত থাকে, আমরা দেখবো যে খুব স্বাভাবিকভাবেই যে এই প্রশ্নগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে, প্রশ্ন বিশ্লেষণ যে ক্লাসগুলো হয় সেগুলো খুব ইম্পর্টেন্ট হবে, যে তুমি কিভাবে তোমার বিশ্ববিদ্যালয়ের টার্গেটেড ইউনিভার্সিটির প্রিপারেশন কতটা প্রিসাইসলি তুমি নিবা। এবার আসো, এটা জেনে আমার লাভটা হলো কি আসলে, মানে যা যা এতক্ষণ ধরে জানলাম, যে কোশ্চেন দেখলাম একদম শুরু থেকে, এই যে একটা বিশাল ট্যালি দেখলাম 4-5 বছর, এটা ডাইজেস্টও আছে, যারা ডাইজেস্ট পাইছো হাতে চেক করে নিতে পারো, সেইখান থেকে তারপরে যখন এটা একটা সামারি দেখার চেষ্টা করলাম, দেখে আসলে আমার লাভটা কি হলো? আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে, যেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তুমি দেখলা, এই প্রশ্নগুলা তো এই বছরও সম্ভাবনা থাকবে আসার, একই ধরনের প্রশ্ন প্যাটার্ন, খুব একটা চেঞ্জ হয় না, 90%, 75%, 80% সমান সমানই থাকে। সেই জায়গায় একই ধরনের কোশ্চেন, এতগুলা ডিটেইলস যে আমরা মানে টপিক গুলা দেখলাম, মানে কয়টা টপিক দেখলাম, এইখানে 6টা, 8টা, 8টা, টোটাল প্রায় 8টা, প্রায় 30টার মতো ডিটেইলস টপিক, এগুলা কি আসলে সম্ভব কিনা শেষ করা? বা ইউনিভার্সিটির এত বড় মানে প্রস্তুতি আমরা কিভাবে নেব ইউনিভার্সিটির জন্য? আচ্ছা, এই জন্য আমাদের কোর্স আউটলাইনটা বোঝাটা এবং দেখাটা ইম্পর্টেন্ট, যে তোমাদের জন্য স্কুল অফ এক্সেলেন্সের কোর্স আউটলাইনটাকে আমরা কিভাবে সাজিয়েছি, তোমাদের এই ফুল সিলেবাসটা কভার করা সম্ভব কিনা। অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া, টেক্সট বই যে পড়বো সেটার আসলে ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস? এই যে নানান ধরনের আলোচনা, যে যেই টপিকটা এইটুকু পড়বো কিনা, অমুক বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু আমার পড়া উচিত, ওই বিশ্ববিদ্যালয় টার্গেট করছে আমার কি এটা পড়া উচিত কিনা এই টপিকটা, এটা তুমিই বুঝে যাবা যখন তুমি কোর্স আউটলাইনটাকে দেখবা, এবং পাশাপাশি তোমার প্রশ্ন বিশ্লেষণ যে ক্লাসগুলো করবা, তখন তুমি দেখবা যে কোন নির্দিষ্ট ইউনিভার্সিটির জন্য ঠিক কতটুকু প্রিপারেশন তোমার নেওয়া প্রয়োজন। তাহলে চলো আমরা কোর্স আউটলাইনটাকে একটু দেখি। প্রথমেই আমরা যে কোর্স আউটলাইনটা করেছি, বারবার আমি বলছিলাম যে প্রশ্ন অ্যানালাইসিস করা, আমাদের যে কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আমরা 2টা ফেজে কোশ্চেন অ্যানালাইসিসকে ভাগ করেছিলাম। শুরুতেই ফেজ 1 ছিল, যেটা অলরেডি হয়ে গিয়েছে, তোমরা যারা শুরুতে আসছিলা তোমরা সেই ক্লাসগুলো কয়েকটা পেয়েছিলে, এবং প্রত্যেকটা কিন্তু আমাদের ওয়েব অ্যাপে রেকর্ডেড আছে, তোমরা যে কোনো সময় চাইলে দেখে নিতে পারবা। সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অ্যানালাইজ করেছি এবং যে ইউকেইউ এর কোশ্চেন অ্যানালাইসিস হয়েছে। এরপর ফেজ 2-তে, অর্থাৎ নেক্সট উইক থেকে যেটা হবে, নেক্সট উইকে আমরা এক সপ্তাহের মধ্যে সিইউ, আরইউ, বিইউপি, জেইউ, সাস্ট, কোইউ, যেগুলো নতুন নতুন হয়েছে জিএসটি ভেঙে, সেগুলো প্রত্যেকটাকে আমরা ধরার চেষ্টা করব। সমস্ত প্রশ্ন আমরা বিগত 2-3-4 অ্যাভেলেবল যতগুলা বছর আছে প্রয়োজনীয় মনে করছি আমরা প্রত্যেকটাকে ইনক্লুড করব। কেন? তাতে করে আমার নির্দিষ্ট টপিকের, নির্দিষ্ট ইউনিভার্সিটির একটা প্রস্তুতির রোড ম্যাপ তৈরি হবে। যে রোড ম্যাপটা বা সাবজেক্ট ম্যাপিংটাকে আজকে আমরা করতে চাচ্ছি, রোড ম্যাপটা হচ্ছে যে আমি কতটুকু পড়বো এই জিনিসগুলো আমি বুঝতে পারবো, কি কি পড়বো, হ্যাঁ কতটুকু পড়বো, কি কি পড়বো, এই জিনিসগুলা
আমরা বুঝতে পারবো কতটুকু কি কি কিভাবে এই যে প্রশ্নগুলো আমাদের মনে ঘুরে, আমরা সারাদিন এদিকে ঘুরি ওইদিকে ঘুরি। খুব আশ্চর্যজনক ভাবে ওই দিন আমি দেখলাম যে তুমি অনেকগুলা বই পড়ার জন্য রেডি হয়ে আছে, এত বই আসলে কেনার টাকাও আছে কিনা অনেকের। এই জিনিসগুলো থেকে আমরা আমাদের নিজেদেরকে মুক্তি দিতে পারবো। এই প্রশ্নের অ্যান্সার গুলা আমরাই আমাদের ভেতর থেকে দেখবা প্রশ্ন চলে আসছে যখন তুমি কোশ্চেন অ্যানালাইসিসটা করবা, যে ঢাবিতে আসলে প্রশ্ন আসে কোন জায়গা থেকে। প্রশ্নের তো দুইটা প্যাটার্ন, রিটেন প্যাটার্ন, তারপরে হচ্ছে এমসিকিউ প্যাটার্ন। প্রত্যেকটা জায়গা কোনগুলা, তো তুমি যদি ধরে ফেলো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারো তোমাকে কয়বার পড়তে হবে, কি কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে। এই জিনিসগুলো তোমরা জেনে যাবে। চলো এবার আমরা যাই আমাদের থার্ড ফেজ, অর্থাৎ মূল যে জায়গা, সেইখানে আমাদের যে কোর্সটা আছে সেইখানে, মানে ফুল কোর্স যেটাকে আমরা ডাকছি গ্রামার এবং টেক্সটের সম্মিলনে, সেটাকে একটু দেখাই। প্রথমেই আমরা যাচ্ছি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস। একদম শুরুতে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস দিয়ে তোমাদের ক্লাস শুরু হবে। এর কারণটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় তুমি যখন সাবজেক্ট, মানে নাউনে যাবা, প্রোনাউনে যাবা, ভার্বে যাবা, ন্যারেশনে যাবা, ভয়েসে যাবা, রাইট ফর্ম ভার্বসে যাবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাবা, কিংবা টেক্সটের ইউনিট 1 2 3 4 5 6 পড়বা, তুমি অ্যাকচুয়ালি পড়বা কি? তোমাকে দুই ধরনের কোশ্চেন দেয়। একটা হচ্ছে হয় ডিরেক্ট একটা ওয়ার্ড তুলে দিয়ে তোমাকে বলবে এই ওয়ার্ডের কি মিনিং, তার মানে সেটা ভোকাবুলারি মেমোরাইজিং এর পার্টে চলে যাচ্ছে। আর বাদ বাকি যত নিয়মই দেখ না কেন সেখানে একটা সেন্টেন্স দেয়। আমি আবারও বলছি, তোমরা বিশ্ববিদ্যালয়ে দুই ধরনের প্রশ্ন পাও ইংরেজিতে। হয় এক বা দুই ওয়ার্ডের একটা প্রশ্ন যেটা অ্যাকচুয়ালি মিনিং জানতে চায়, কিংবা এটা দিয়ে কি বোঝায়, সিনোনিমাস, অ্যান্টোনিমাস, কিংবা আলাদা যে কোনো সেটা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার হোক প্রিপোজিশনের ক্ষেত্রে, ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে, যাই হোক একটা বা দুইটা শব্দ বা তিনটা শব্দ সর্বোচ্চ, বা এরকম, যেটাকে আমরা মিনিং বেসড কোশ্চেন বলি, মেমোরাইজিং কোশ্চেন বলি। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে সেটা গ্রামার হোক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, যে কোনো তথ্য হোক, যাই বুঝাক, সেটা কিন্তু একটা বাক্যে লেখা থাকে। মানে আমার কথার মানেটা তোমরা বুঝতে পারতেছো। যখন একটা বাক্যে লেখা থাকবে, ওই বাক্যের নাউন ধরতে চাক, প্রোনাউন ব্যবহার দেখতে চাক, রাইট ফর্মস অফ ভার্বস এর ব্যবহার দেখতে চাক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখতে চাক, পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট বুঝতে চাক, কিংবা পজিটিভ ভার্বের ব্যবহার দেখতে চাক, কিংবা ওই বাক্যটাকে চেঞ্জ করে তোমাকে বলুক নতুন করে তুমি একটা বাক্যের ভার্সন লিখো, প্রত্যেকটাই তো আসলে তোমাকে সেন্টেন্স নিয়েই কাজ করতে হবে। এই জন্য সেন্টেন্সের স্ট্রাকচার বোঝাটা, বেসিক নলেজটা একটা সেন্টেন্সের খুবই ইম্পর্টেন্ট। এইটা যখন তুমি বুঝে ফেলবা প্রথম ক্লাসেই, বাদ বাকি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লাস তোমার কাছে মনে হবে যে ওকে, এগুলা তো অনেক আগে থেকেই পারি আমি। বাট প্রথম ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য, খুব ভালো করে মার্ক করো। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে এইবার আমরা ভাঙতেছি, নাউন পড়বো, প্রোনাউন পড়বো, জেন্ডার নাম্বার পড়বো। কারণ কি, এই দুইটা নাউন এবং আলাদা প্রোনাউনের আলাদা ক্লাস রাখতেছি, কারণ হচ্ছে এইখান থেকে প্রচুর প্রশ্ন আসতেছে। কোন কোন ছোট ছোট জায়গা থেকে প্রশ্ন আসতেছে সেগুলোকে আমরা দেখবো। এগুলা বাকি কি হিসেবে ব্যবহৃত হয়, নাউন সাবজেক্ট হিসেবে বসে, তার ঠিক স্থলাভিষিক্ত হয়ে প্রণয়ন বসে, তার মানে সেও সাবজেক্টেরই কাজ করে। তাহলে এই যে যখন তুমি নাউন পড়বা, অ্যাডজেক্টিভ যখন তুমি পড়তেছো, তখন তুমি দেখবা যে নাউন প্রোনাউনকে কে মডিফাই করে। আবার অ্যাডভার্বে তুমি দেখবা যে সে নাউন প্রোনাউন ছাড়া বাদ বাকি সবাইকে মডিফাই করতেছে। প্রিপোজিশনের স্পেসিফিক ব্যবহার তুমি জানতেছো, তখন তুমি জানবা যে বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে প্রিপোজিশনে, সেটা কি তুমি জানবা। এখন শুরুতে আমি তোমাদেরকে যেটা বললাম যে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব এগুলো পড়ে কি লাভ, এই যে যখন তুমি ভার্বস, প্রবলেমস উইথ ভার্বস, টেন্স পড়তেছো, এরাই দেখবা যে আবার ফিরে ফিরে তোমার রাইট ফর্মস অফ ভার্বসে আসবে। এই নাউন, এই টেন্স, এই ভার্ব, এরাই তোমার সাবজেক্ট, কি বলে এটাকে, রাইট ফর্ম অফ ভার্বসে দেখবা ওই ভার্ব নিয়েই তোমাকে কাজ করতে হবে। তার মানে তুমি যদি ভার্বকে চেনো, টেন্সকে যদি চিনো, তুমি অর্ধেক চিনে ফেলা রাইট ফর্ম অফ ভার্বসের কাজ। এইবার তুমি এই যে নাউন চিনছো, প্রোনাউন চিনছো, এদেরকে কি নামে ডাকছো? সাবজেক্ট নামে ডাকছো। এরা বাক্যে সাবজেক্ট হিসাবে বসতে পারে কিংবা অবজেক্ট হিসাবে বসতে পারে। এরাই এক সময় আর একটা টপিকে এসে ইন্টিগ্রেটেড হবে, সেটা নাম হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। তার মানে এই যে ভার্ব পড়ছো তুমি, এই যে টেন্স ভয়েসে ভার্ব পড়ছো, এই ভার্ব গুলার সাথে এই যে শুরুতে নাউন প্রোনাউন পড়ছে, এদের কি সম্পর্ক, এইটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার মানে গুনে গুনে 19 নাম্বার লেকচারে এসেও তুমি অ্যাকচুয়ালি 5-6 নাম্বার লেকচারে যা যা পড়ছো তুমি দেখবা আবার তা রিপিট হচ্ছে, জাস্ট ভিন্ন ওয়েতে চিনবা। ভিন্ন ওয়ে কেমন? আমার কাছে তুমি স্টুডেন্ট, তোমার কাছে আমি টিচার, বাট আমার বাবার কাছে কিন্তু আমি সন্তান, আমার বোনের কাছে আমি ভাই। এইভাবেই আমার আমার যারা আমার ভাই ভাতিজা আছে তাদের কাছে আমি মামা, চাচা। এই যে একটা মানুষের যেরকম সম্পর্কের পরিবর্তনে সম্বোধন পরিবর্তন হয়, তুমি দেখবে এই একই নাউন, ওই মানে কালেকটিভ নাউনেরই হঠাৎ করে রুলস আসতেছে আলাদা, যে কালেকটিভ নাউন্স থাকলে আমাকে ভার্ব সিঙ্গুলার ব্যবহার করতে হবে কোথায়, প্লুরাল ব্যবহার করতে হবে কোথায়, এইটুকু শিখবা। নাউনের কাছে শুধু নাউন কোনটা কালেকটিভ, কোনটা ম্যাটেরিয়াল, কোনটা প্রপার, সেটুকু শিখবা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এসে তুমি শিখবা শুধু কে কালেকটিভ নাউন আগেই শিখছি, তার সাথে এখন সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার বসবে নাকি সাবজেক্ট সিঙ্গুলার বসবে। এইখানে তুমি খুব ভালো করে শিখে ফেলবা যে কোন কোন ভার্বের সাথে আইএনজি বসে রাইট ফর্ম অফ ভার্বসে, কোন কোন ভার্বের সাথে ভার্ব 3 বসে, কোন কোন ভার্বের সাথে ভার্ব টু 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 প্লাস ভার্ব 1 বসে সারা জীবন। এটাই তুমি আবার সাবজেক্ট ভার্ব শিখবা।
কে বাকে কয়টা সাবজেক্ট থাকলে ভার্ব কিভাবে বসে, রিলেটিভ প্রোনাউন থাকলে ভার্ব কেমনে বসে, না থাকলে কেমনে বসে, যেটার অর্ধেক আবার তুমি প্রোনাউনেই পড়বা যে কেন হু বসবে, কেন হুম বসবে। এখানে এসে আবার তুমি দেখবা হু এর সাথে কোন ভার্ব বসে, হু এর সাথে কোন ভার্ব বসে। তার মানে প্রত্যেকটা টপিক ইন্টার রিলেটেড, আমরা যেটা বলি সবসময়, তারা নিজেদের মধ্যে একটা রিলেশন তৈরি করবে, একটা ইকোসিস্টেম তৈরি হবে যে ওইটা পড়লে তুমি এটা পারবা, এটা পড়লে ওইটা পারবা। এইবার আসো গ্রামারের সবগুলা যখন মানে গেল, ক্লজ ফ্রেজ এগুলো নিয়ে তোমাদের সমস্যা, এটা ট্রান্সফরমেশন সেন্টেন্স, যখনই সেন্টেন্স পাচ্ছি তখনই আমরা বেসিক সেন্টেন্সের কথা বলতেছি। সো আলটিমেটলি প্রথম লাস্ট ক্লাসটাও দেখবা কোনো না কোনো ভাবে ফার্স্ট ক্লাসের সাথে রিলেটেড। কারণ কি, লাস্ট ক্লাসটা হচ্ছে গ্রামারের স্পেশাল ক্লাস অন ক্লিপস এন্ড টোফেলস। পার্ট 1 থেকে 6 একটা ক্লাস দিছি। ইফ নিডস বি আমরা 6টা ক্লাসই তোমাদেরকে দিয়ে দেবো, রেকর্ডেড ভার্সন গুলো তোমরা পেয়ে যাবে, আলাদা 6টা ক্লাস পাবে। তার বাইরে তো আমরা এটা পড়বোই। তখন তুমি দেখবা ওই প্রথম ক্লাসে আমি যা যা পড়ছি, সেকেন্ড ক্লাসেও আমি যা যা পড়ছি, গুনে 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 আমার সেই লাস্ট ক্লাসে এসে লিটারেচার ছাড়া 1 ওয়ার্ড সাবজেক্ট 28 নাম্বার ক্লাসে যা পড়ছি, 30 নাম্বার ক্লাসে এসে অ্যাকচুয়ালি আমি পুরো বইটাই পড়তেছি আবার সামহাও। এটা গেল তোমার গ্রামার পার্ট। এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে যে ইউনিট ভিত্তিক আমরা টেক্সট বই পড়তেছি, সেটা কেন পড়তেছি এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এই যে ইউনিট 1 থেকে আমরা শুরু করছি, ইউনিট 2, 3, 4, 5, প্রত্যেকটার আলাদা আলাদা 6, 7, 8, 9, 10 একদম ফুল সিলেবাস ধরে আমরা পড়াচ্ছি। তোমাদেরকে বলছি দেখো, শর্ট সিলেবাস না ফুল সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসবে। এই প্রশ্ন তোমরা বলার আগে আমি উত্তর বের করে রাখছি যে ভাই বই থেকে প্রশ্ন হবে, সেটা শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস নাই। এমনও হয়েছে যে বইয়ের যে প্রথম পাতাটা সেই পাতা থেকেও প্রশ্ন আসছে, বইয়ের একদম যে প্রথম পাতাটা সেই পাতাটা থেকেও আমরা দেখছি যে প্রশ্ন আসছে। ঠিক আছে। সো এই জায়গায় তোমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাডমিশনে কোনো শর্ট সিলেবাস ফুল সিলেবাস বলতে কোনো ওয়ার্ড নাই। ওয়ার্ড আছে একটা, টেক্সট বই থেকে প্রশ্ন আসবে। যেখানেই টেক্সট বই আছে, টেক্সট বইয়ে যেই ওয়ার্ড আছে সেইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এই জন্য আমরা প্রত্যেকটা ইউনিটকে আলাদা 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 করে পড়াবো। সেখান থেকে কি কি থাকবে, ইউনিট ভিত্তিক প্রত্যেকটা ইউনিটের একটু মার্ক করে রাখি, পরে আবার আমি কথা বলবো। ইউনিট ভিত্তিক ভোক্যাবস সহ অন্যান্য যেসব মেমোরাইজিং সেটাকে পড়বো। টেক্সট বেসড যেসব ইনফোর কথা তোমরা তোমাদেরকে বলছি, বিউপিতে যেসব প্রশ্ন আসে সেগুলাকে আমরা ধরবো। ঠিক আছে, বা ঢাবিতে যেসব প্রশ্ন হয়, অনুশীলনী গুলো এক্সারসাইজ গুলাকে আমরা পড়বো। এক্সারসাইজ কেন পড়বো, এক্সারসাইজ পড়ার নিয়ম হচ্ছে দুইটা। একটা হচ্ছে এক্সারসাইজ থেকে এমসিকিউ আসে, এবং খুব হরিবল ট্রুথ যেটা গত কয়েক বছর ধরে ওই এক্সারসাইজের কাছাকাছি যেসব মানে অ্যাক্টিভিটিস আছে ওগুলা থেকে রিটেনের কোয়েশ্চেন আসছে। টেক্সটের বাইরে গত কয়েক বছরের রিটেনের 20 মার্ক করে যদি তুমি 80 মার্কস বা 100 মার্কস ধরো, টেক্সটের বাইরে সর্বোচ্চ 2 মার্কস আসছে। অনলাইনে বলতেছি আমি, এটা টেক্সটের বাইরে সর্বোচ্চ 2 মার্কস আসছে। বাদ বাকি 98 মার্ক বা 80 মার্কের মধ্যে 78 মার্ক আসছে টেক্সট থেকে, রিটেনের। একটু পরে আবার সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। তার মানে এই যে প্রত্যেকটা কাজ, ভোকেবস বলো, টেক্সট বেসড ইনফো বলো, এক্সারসাইজ থেকে এমসিকিউ বলো, রিটেন বলো, এই প্রত্যেকটা কাজ করবো আমরা হচ্ছে আমাদের ইউনিট ভিত্তিক টেক্সট ভিত্তিক যে পড়াশোনা। এই জন্য দেখবে যে আমাদের টেক্সটের ক্লাস অনেক লম্বা হয়, কারণ ওইখানেই তুমি আবার নাউনের ব্যবহার পাবা, ওইখানেই তুমি ম্যাটেরিয়াল নাউন পাবা, কমন নাউন পাবা। ওইখানে তুমি দেখবা প্রশ্নের মধ্যে তোমার বইয়ে বলা, তোমরা যদি সামনে বই থাকে বই খুলে দেখো, এই বইটাকে তোমরা খুলো, আমি এই বইটা নিয়ে একটু পরে আলোচনা করবো। এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আগে লেখা থাকে, ইচ অফ দিস ওয়ার্ডস হ্যাজ ডিফারেন্ট মিনিং। হ্যাজ কেন বলে ওয়ার্ডস এর পর? তোমরা তো জীবন ওই দিকে তাকাও নাই যে কেন এখানে হ্যাজ ব্যবহৃত হলো। ওয়ার্ডস এর পরে তো স্বাভাবিকভাবে আর বসে বা হ্যাভ বসে, হ্যাঁ প্লুরাল হয়। কারণ ইচ অফ এর ব্যবহার আমরা নাউনের ক্লাসে যেয়ে শিখবো। তার এক পর্যন্ত তার জীবনে কোথাও পাও নাই, পাইছো টেক্সটেই পাইছো, আবারও টেক্সটেই পাবা। ওই জায়গাগুলো থেকে ইন্টিগ্রেটেড যে গ্রামার বলি আমরা, যে এক্সারসাইজের পরেও আমরা ইন্টিগ্রেটেড যে গ্রামার টেক্সটের বইয়ে একদম শুরু ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ইন্টিগ্রেটেড গ্রামার টেক্সটে ঢুকে, সেই ব্যাপার নিয়ে আলোচনা করবো, একটু পরে আবার আসতেছে। তার মানে টেক্সটের 12টা ইউনিটের আলাদা আলাদা ক্লাস এবং ফুল সিলেবাস সহ, এর বাইরে গ্রামারের প্রত্যেকটা জায়গা থেকে যেখান থেকে আমরা দেখছি যে এই কোয়েশ্চেন গুলো আসছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা কোয়েশ্চেনকে একদম দেখো এবার। বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস, ফ্রেজ এন্ড ফরেন ফ্রেজ, লিটারেচার, ইডিয়মস এন্ড ফ্রেজ, নাউন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আসছে তোমাদের সবকিছু কি আসছে? ন্যারেশন, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব, ক্লজ ফ্রেজ, কন্ডিশনাল, পজিটিভ, ড্যাংলিং মডিফায়ার। মিসিং গেছে এমন কোনোটা আছে? পিন পয়েন্ট ইলোর নামে কিছু নাই কোর্স আউটলাইনে, সেটা বলতে পারো যে ভাই এখানে তো পিন পয়েন্ট ইলোর পাচ্ছি না। এই জন্যই শেষের যে ক্লাসটা, তোমরা যদি ক্লিপস্টফেল কিনে থাকো বাসায়, তাহলে দেখবে যে ক্লিপস্টফেলের যে 6টা মিনি টেস্ট আছে, এই মিনি টেস্ট গুলোকে আমরা সলভ করবো, যেখানে অ্যাকচুয়ালি পিন পয়েন্টেরই প্রশ্ন দেয়া আছে, যেটাই সিইউতে মানে 60% কোশ্চেন পিন পয়েন্ট থেকে ওরা করছে গত কয়েক বছরে, মানে ক্লিপস্টফেলের যদি প্রশ্ন করে থাকে। তো এইটা হচ্ছে আমাদের টোটাল ফান্ডামেন্টাল কোর্স আউটলাইনের যে ব্যাপারটা, যে আমরা প্রথমে তোমাদেরকে কোশ্চেন অ্যানালাইসিস করাবো, তারপরে চলে যাবো হচ্ছে গ্রামার এবং ইউনিট ভিত্তিক যে পড়াশোনা সেই জায়গায়। তারপরে আসো, এখানেই শেষ হয় নাই, তোমাদের মেমোরাইজিং নিয়ে তোমরা অনেক টেনশনে থাকো, হ্যাঁ, যে কোনোভাবে মেমোরাইজিং মনে থাকে না।
মেমোরাইজিং কে ট্যাকল করার জন্য আমরা দুই ধরনের কাজ করব। একটা হচ্ছে ক্লাস দিব, যেটা এখানে দেখতে পাচ্ছ, দুইটা ক্লাস থাকবে। ওয়ার্ডস উইথ রুটস, রুট ধরে ধরে আমরা সেটাকে শেখার চেষ্টা করবো, নিউমেরিক ধরে ধরে আমরা শেখার চেষ্টা করব। দুইটা ক্লাস বলছি বটে, বাট স্কুল অফ এক্সেলেন্সের একটা হ্যাবিট, ব্যাড হ্যাবিট বলো বা গুড হ্যাবিট বলো, যেটাই বলো, যে আমরা ক্লাস বলি যায় কয়টা, তার চেয়ে বেশি যায়। তোমাদের উপর এটা জুলুম হয়, এত ক্লাস কেমনে করবো। বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য সেশন তুমি যে দেখবা প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, মুহূর্ত তোমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এইটা হচ্ছে একটা ওয়ে যে আমরা ক্লাসেই তোমাদেরকে পড়াবো। এর বাইরে তোমরা যারা টেলিগ্রামে আসো, ডেডিকেটেড ব্যাচে, এটা হচ্ছে আমরা কিভাবে ট্যাকেল দিব, সেটা হচ্ছে তোমরা যারা টেলিগ্রামে আসো, টেলিগ্রামে তোমরা অলরেডি দেখছো যে তোমাদের দুইটা সেকশন যুক্ত হয়েছে। একটা হচ্ছে ডেইলি ইংলিশ, ডেইলি ইংলিশ নামে একটা টপিক যুক্ত হয়েছে, যেখানে আমরা মেমোরাইজিং তোমাদেরকে দিব। কি কি দিব? তোমাদের যা যা মেমোরাইজিং, ইডিয়মস এন্ড ফ্রেজ, ভোক্যাবস, প্রত্যেকদিন 10টা করে ভোক্যাবস দিব। যে এই ভোকাবুলারি গুলো তোমরা প্রতিদিন জাস্ট কিভাবে দেখবা, জাস্ট নর্মালি দেখে যাবা, 4-5, তোমাদের মান্থলি সেশন এগুলো নিয়ে কথা বলা হবে। যে প্রত্যেকদিন মুখস্থ করতে যাবা না, জাস্ট 5বার দেখবা। মুসলমান, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজে 5বার দেখবা। নামাজ নাই, নামাজ পড়ি না, আমি অন্য ধর্মের মানুষ, তাহলে 7বার দেখবা। কারণ তুমি সকালে ঘুম থেকে উঠে একবার দেখবা, নাস্তা খাওয়ার আগে একবার দেখবা, দুপুরে গোসল করার আগে একবার দেখবা, দুপুরে খাওয়া খাওয়ার আগে একবার দেখবা, বিকালে ব্রেক নেওয়ার আগে একবার দেখবা, রাতে খাওয়ার আগে একবার দেখবা, রাতে ঘুমানোর আগে একবার দেখবা। তাহলে নামাজ থাকলে 5বার, নামাজ না পড়লে 7বার পড়বা। সামহাও তুমি যদি 7বার দেখতে থাকো কোনো জিনিসকে, খুব সাবকনশিয়াসলি তোমার ব্রেন সেই জিনিসের ইনপুটটা নিয়ে নিবে, তোমার মুখস্থও করতে হবে না। এন্ড অফ দ্য উইক তুমি দেখবা যে ওই সপ্তাহে যে 50টা বা 60টা আছে, মনে থেকে যাবে। 7 নম্বর দিন তুমি একটা ব্রেক নিবা, নিয়ে গত 6 দিন তুমি যা যা পড়ছো সেইটাকে শুধু আবার দিনে 5, 6 বা 7বার, 8বার, যার যে কয়বার লাগে দেখবা। এই প্রসেসটা তোমরাই প্রথম করবা না, এর আগে 4টা ব্যাচকে আমরা করিয়েছি ইনশাল্লাহ। 4টা ব্যাচ যেহেতু সার্ভিস, মানে এই প্রসেসটার সাথে ইউজড হয়ে তারা পজিটিভ রেজাল্ট পাইছে, তার মানে এইটা থিওরি হয়ে গেছে যে এটা কাজে দেয়। এখন তুমি কাজে লাগাবা কিনা সেটা হচ্ছে ব্যাপার। যদি না লাগে না, সেটা নিয়েও পরে কথা বলবো। এটা হচ্ছে একটা, যে ডেইলি ইংলিশ। আরেকটা দেখবো তোমাদের এমসিকিউ, এমসিকিউ প্র্যাকটিস নামে একটা সেশন করা হয়েছে অলরেডি। এই প্র্যাকটিসে তোমাদেরকে আমরা কিছু কাজ দিব, যার মধ্যে অন্যতম হচ্ছে মেমোরাইজিং পার্ট নিয়ে কাজ দেয়া। সো দুইটা জায়গা পাবা তোমরা টেলিগ্রামে, সেটা হচ্ছে ডেইলি ইংলিশ, আর একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। এর বাইরে তোমাদের যে ক্লাস আছে দুইটা, সেই দুইটা ডেডিকেটেড ক্লাসও থাকবেই, পারলে আমরা ক্লাসের সংখ্যা বাড়াবো। এরপরে আসতেছে রিটেন, যেইটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ, খুলনা, এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বা এই বছর যদি অন্য কেউ ইনক্লুড করে তাদের ব্যাপারে আলাদা হিসাব থাকবে, ওই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 20 মার্ক রিটেনের গেম চেঞ্জার। এমসিকিউ তোমাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবে বটে, এই কথাটা আমি সবসময় বলি, যে এমসিকিউ তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াবে, রিটেনের মার্ক তোমাকে ভালো সাবজেক্ট পাওয়াবে। আমি আরেকবার বলতেছি এই কথাটা, এমসিকিউ মার্ক তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াবে, রিটেনের মার্ক তোমাকে একটা ভালো সাবজেক্ট পাওয়াবে। কারণ 15-র মধ্যে এমসিকিউ যদি প্রশ্ন সহজ হয়, যেই কয়জনই মানে দেখবা যে কাছাকাছি নাম্বার পায়, 13, 12, 13, 12, 11, 15, 3-4 মার্কস বেশি। কিন্তু রিটেন এই বছর আমাদের টপ স্টুডেন্টদের মধ্যে অনেকেই 11 পাইছে। ইংরেজিতে, আমি ইংরেজি নিয়ে কথা বলতেছি, টপার স্টুডেন্ট 11 পাইছে, আবার 18.25 পাইছে। নাম্বারের পার্থক্য কত? 11 থেকে 18, 7.5 মার্কস। এই যে 7.5 মার্কসের রিটার্নের হিসাবটা, একজন হয়েছে পঞ্চম, আরেকজন হয়ে গেছে 125, মানে মাঝখানে 120 জনের ফারাক। সো চান্স ঠিকই পাইছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তার কাঙ্ক্ষিত যে সাবজেক্ট বা অন্য যে পাওয়ার জায়গা, সেটা কিন্তু ডিপেন্ড করবে রিটেনের উপরেই। শুধু রিটেনেই, মানে গত বছরের আগের বছর, মানে মিফতা যেবার থার্ড হলো, শুধু রিটেনে 2 মার্ক কম পাওয়ার কারণে মিফতা কিন্তু থার্ড, 1-2 বেশি পেয়ে প্রিয়ন্তি ফার্স্ট। সো এই যে টান টান, মানে এমসিকিউ সমান সমানই থাকে, রিটেনের মার্কটা অনেক বেশি গ্রাফ, মানে উঁচু উঁচু নিচে হয়। এই যে ফ্লাকচুয়েটটা করে, এই ফ্লাকচুয়েশনের বাজারে তুমি যদি তোমার রিটেনকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো, আই গ্যারান্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি টপার হবা, রিটেনে যদি তুমি 15+ রাখতে পারো। আচ্ছা, আসো এবার রিটেন আমরা কি কিভাবে আগাবো। রিটেনের আমাদের অ্যাপ্রোচটা থাকবে টেক্সট বেসড। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ইউনিট আমরা কিন্তু একবার অলরেডি এমসিকিউ স্টাইলে ইউনিট পড়ছি, রাইট? এই যে এমসিকিউ স্টাইল ইউনিট পড়ছি, এমসিকিউ কে ধরছি, টুকটাক এক্সারসাইজে রিটেন কোর্স করবো আমরা বলছি। এখানে কিন্তু আমরা এমসিকিউ ধরবো, প্রত্যেকটা ইন্টিগ্রেটেড গ্রামার ধরবো। এইখানে আলাদা করে আমরা প্রত্যেকটা ইউনিটের দুই একটা ইউনিটকে একসাথে করে, যেহেতু আমাদের পড়া মোটামুটি শেষ হয়ে যাবে এমসিকিউ, এই প্রত্যেকটা ইউনিট থেকে সম্ভাব্য যে সেন্টেন্স মেকিং এর জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি টার্গেট করতেছি প্রথমে। সেন্টেন্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর ধরে টানা সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন দিছে। আচ্ছা, এরপরে দিছে হচ্ছে সেন্টেন্স মেকিং এর পরে আমরা আলাদা করে দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে হচ্ছে এক্সপ্লেনেশন থেকে। এক্সপ্লেনেশন বোথ পোয়েম অথবা
স্টোরি, দুইটা থেকে আসে, মানে গল্পের লাইন থেকেও আসে, পোয়েমের লাইন থেকেও আসে। তাহলে সেন্টেন্স মেকিং, এক্সপ্লেনেশন, আগে ফিল ইন দ্য, মানে উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজ দিত। আমরা রিস্ক নিব না, গত কয়েক বছর ধরে দিচ্ছে না বলেই যে আমরা রিস্ক নিব তা না। উইথ অর উইদাউট দুইটাতেই আমরা দেখবো যে টেক্সট থেকে আমরা সেটাকে ধরার চেষ্টা করব প্রথমত। তারপরে টেক্সটের বাইরে অথবা ক্লজ টেক্সট লিখলাম এখানে, টেক্সটের বাইরে যদি আরো কিছু থাকে সেটাও আমরা পড়বো। কিন্তু টেক্সট থেকে কি কি করবে, প্রত্যেকটা ইউনিটের ভালো করে খেয়াল রাখো, প্রত্যেকটা ইউনিটে আমরা সেন্টেন্স মেকিং করব। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ইম্পর্টেন্ট শব্দ যতগুলো আছে বই থেকে, 20টা থাকলে 20টা, 50টা থাকলে 50টা, মার্ক মাই ওয়ার্ড 100টা থাকলে 100টা, ওই ক্লাসে বসে আমি সমাধান করাবো তোমাদেরকে। প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আমরা আগাবো, এক্সপ্লেনেশন পড়বো, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পড়বো। এরপর আলাদা করে করব যে ওই ক্লাসে আমার প্যারাগ্রাফ কি কি থাকতে পারতো। একটা বছর যায় নাই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় টেক্সটের বাইরে অন্য যে কোনো জায়গা থেকে প্যারাগ্রাফ দিছে। তার মানে তোমার কাছে আর কিছু না থাকলেও এই 10 মার্ক নিশ্চিত আছে, তুমি 12টা ইউনিট থেকে এই 1 2 3 4 চারটা ক্লাস থেকেই তুমি প্যারাগ্রাফ পাচ্ছ ফর শিওর। আর কিচ্ছু জানো না, তুমি নেভার নো যে বিশ্ববিদ্যালয় তোমাকে এখান থেকে প্রশ্ন দিবে কিনা। ইউ নেভার নো যে এখান থেকে আসলে এবার ঢাবি প্রশ্ন করবে কিনা, মানে এই যে কোর্স আউটলাইন ঢাবির মানে অন্যান্য ভিত্তিতে যে এটা আমি সাজাইছি, ইউ নেভার নো। হোয়াট ইফ তারা চেঞ্জ করে ফেললো, ইউনিট সরকার বললো যে আওয়ামী শাসনে যেগুলো হয়েছে সেগুলো আমরা নেবো না, নর্মালি বললো যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বললো যে আমরা এবার একটু চেঞ্জ করবো। বাট যতই চেঞ্জ আনুক, 5টা কোশ্চেন চেঞ্জ করুক, 2টা কোশ্চেন চেঞ্জ করুক, 10টা কোশ্চেন চেঞ্জ করুক, এই এক জায়গায় কোনো চেঞ্জ হবে না, হয়ে গেল। এই এক জায়গায় কোনো চেঞ্জ হবে না, সেটা হচ্ছে প্যারাগ্রাফ এখান থেকে আসা। হইলে হিসাব আলাদা, কিন্তু তোমার প্রস্তুতির জায়গা তো আছে। মানে তুমি তো নিশ্চিত যে এখান থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে প্রথমে, তারপরে চেঞ্জ হইতে পারে, হইতে পারে। যদি চেঞ্জ হয় সেটার জন্য হচ্ছে তোমার বাদ বাকি ক্লাস, মানে এই 4টা ক্লাস থেকে তুমি নিশ্চিত 10 নাম্বার পাচ্ছ। হোয়াট ইফ তোমার কোশ্চেন এখান থেকে প্যারাগ্রাফ হলো না, কই যাবা তুমি? এখান থেকে আসলে ঠাড়া মুখস্থ করে ফেললা, চান্স পেয়ে গেলা। আচ্ছা, তোমাকে যাতে মুখস্থ করতে না হয় এই জন্যই তোমাদের সাথে আমাদের একদম প্রথম ক্লাসটা হবে ডিফারেন্সেস বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটিং। বিভিন্ন ওয়ার্ড তোমাদেরকে আমরা শেখাবো, কানেক্টর শিখাবো, প্যারাফ্রেজিং শিখাবো, যেটা তোমরা আগে কেউ কেউ শিখছো, কেউ কেউ কখনোই শিখো নাই। কিন্তু দেখবা যে সাবকনসিয়াসলি তুমি যেই ওয়ার্ডগুলোকে শুনছো সারা জীবন ধরে, এর মধ্যে কিছু আছে খুব ফর্মাল, যেগুলো আমাদের একাডেমিক ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে হয়, কিছু আছে খুবই আনফর্মাল, যেগুলো তুমি শুধুমাত্র তোমার সোশ্যাল রিলেশনশিপ যাদের সাথে আছে, তোমার ফ্রেন্ড জোনে যারা আছে, তোমার সাথে অন্যান্য খুব খোলামেলা মানে ইনফর্মাল রিলেশন যাদের আছে তাদের সামনেই তুমি ইউজ করবা, লেখায় নিয়ে আসবা না। বা তোমার ফেসবুক স্ট্যাটাসে তুমি দিতে পারো ইনফর্মালি, বাট ফর্মালি তুমি এটাকে আনতে পারবা না। তাহলে এই যে ফর্মাল এবং ইনফর্মাল রাইটিং এর ওয়েটা তোমাকে যখন আমরা শিখাবো, কিছুটা তোমার সাবকনশিয়াস ডেভেলপমেন্ট হয়েই আছে। তুমি শুধু ডিফারেন্সিয়েটটা করবা যে আমি এই পাশে ফর্মাল ওয়ার্ড গুলাকে রাখবো, এই পাশে ইনফর্মাল ওয়ার্ড গুলাকে রাখবো, পাশাপাশি প্রত্যেকদিন তোমাদের বাড়ির কাজ দিব, আলটিমেটলি তুমি এগুলা শিখে ফেলবা প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাসে তোমাকে সেন্টেন্স প্যাটার্ন, চেঞ্জিং সেন্টেন্স, প্যারাফ্রেজিং আবারও করানো হবে। মানে তুমি যে কোনো একটা সেন্টেন্স ধরে, যে কোনো, তুমি তো মুখস্থ করবে এই নিয়ত করছো, কিন্তু তোমাকে আমরা এই মুখস্থের জায়গা থেকে বের করে ফেলবো। তুমি যাই মুখস্থ করছো, ধরো গরু রচনা লিখতে দিছে, দ্য কাউ হ্যাজ 2 eyes 2 legs and কি 2 horns, কিছু একটা আছে। এই বাক্যটাকে তুমি এইবার তোমার মতো করে সেন্টেন্স প্যাটার্ন চেঞ্জ করে লিখতে পারবা, স্ট্রাকচার চেঞ্জ করতে পারবা, এবং তুমি প্যারাফ্রেজিং করতে পারবা। কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট ম্যাজিকের মতো তাকায় থাকবা ক্লাসে, এবং তুমি দেখবে যে তোমার ভেতর থেকে এগুলো হচ্ছে প্র্যাকটিস করার পরে। আলাদিনের চেরাগ নাই যে তোমার বাড়ি দিলেই মানে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তাহলে তোমাকে প্রথম ক্লাসে আমরা যখন ডিফারেন্স শিখাবো বিভিন্ন, ওই ফর্মাল ওয়ার্ড গুলাকে ব্যবহার করে ইনফর্মাল ওয়ার্ড গুলাকে ছেড়ে দিয়ে প্যারাফ্রেজিং এর মাধ্যমে তুমি দ্বিতীয় ক্লাসে শিখবা যে কিভাবে একটা বাক্য চেঞ্জ করা যায়। তার মানে প্রথম দিন তুমি ওয়ার্ড শিখতেছো, পরের দিন সেটাকে বাক্যে ইমপ্লিমেন্ট করা শিখতেছো। নাম্বার 3 বেসিক রিটেন ক্লাস যেটা হবে, নাম্বার 3-তে আমরা ওই ক্লাসটাকে তোমাকে শিখাবো যে কিভাবে মানে প্রসেস অফ একাডেমিক রাইটিং। এই যে তুমি এখন ফর্মাল ওয়ার্ড শিখে গেলা, তুমি বাক্যের প্যাটার্ন চেঞ্জ করা শিখলা, যে কোনো একটা জিনিস প্যারাফ্রেজিং মানে যে কোনো একটা জিনিস দেখে হুবহু তার মতো আরেকটা জিনিস জিঞ্জিরা স্টাইলে বানায় দিলা, বাট ভালো মানে কপি করলা না, প্যারাফ্রেজিং করলা, যেটা একাডেমিক একটা প্রসেস রিটেনে শেখাবো আমরা। সেইটাকে ব্যবহার করে, আগের 2টা ক্লাসের অভিজ্ঞতাকে ব্যবহার করে কিভাবে তুমি একটা টপিক সেন্টেন্স লিখবা প্যারাগ্রাফের জন্য, ডিসক্রিপশন কিভাবে লিখবা, কনক্লুশন কিভাবে লিখবা, সেইটা তুমি শিখবা যে কিভাবে প্যারাগ্রাফের একটা টপিক সেন্টেন্স লিখতে হয়, কিভাবে ডিসক্রিপশন লিখতে হয়, কিভাবে কনক্লুশন লিখতে হয়। তার মানে তোমার যে ভয়টা ছিল যে হ্যাঁ যদি টেক্সটের ক্লাসগুলা করার পরে আমি টেক্সটের সমস্ত 12টা ইউনিটে যদি আমাকে 50টা প্যারাগ্রাফ পড়তে দেন, আমি 50টাই পড়ে ফেলবো যাতে এখান থেকে আসার সাথে সাথে আমি লিখতে পারি। কিন্তু যদি কমন না পড়ে, প্রশ্ন যদি চেঞ্জ হয়ে যায়,
তাইলে আমরা প্রসেস ফলো করতেছি যে 1 2 3 নাম্বার ক্লাসে এসে আমরা শিখে যাব টেক্সট থেকে কমন না পড়লেও আমি কেমনে কেমনে নিজের মতো করে একটা প্যারাগ্রাফ বানায় ফেলতে পারবো। 4 নাম্বার ক্লাসে এসে আমরা যখন ঢুকবো বেসিক রিটেনে, তখন আমরা তোমাদেরকে দেখাবো যে ডিফারেন্ট টাইপস অফ প্যারাগ্রাফ, ন্যারেটিভ, কম্পারিজন, আর্গুমেন্টেটিভ, এগুলো কিভাবে লিখে। কিছু করা লাগবে না, তোমরা তোমাদের ডাইজেস্টটা নিয়ে চট করে যদি বসে যাও, ডাইজেস্টের শেষে যেয়ে দেখবা যে একদম শেষে আমরা ডাইজেস্টের আলাদা করে প্রত্যেকটা, এই যে ডাইজেস্টটা দেখো, আমি একটু দেখাই তোমাদেরকে। এই ডাইজেস্টের একদম শেষে আমি ইয়াতেও দেখাবো, তোমরা সুন্দর করে দেখবা যে প্রত্যেকটা প্যারাগ্রাফকে আমরা স্ট্রাকচার কিভাবে করতে, এরকম ছবি এঁকে এঁকে দেখাইছি, দেখতেছো নিশ্চয়ই, যেরকম ছবি এঁকে এঁকে যে কিভাবে পড়তে একটা প্যারাগ্রাফ। নর্মালি জাস্ট এই এই জিনিসটার দিকে তাকায় থাকবা, খুব ইজিলি দেখবা যে তোমরা বুঝতেছো একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। বাট স্টিল আমরা এটা শেষ মানে ক্লাসেই তোমাদেরকে করাবো। যখন এই ক্লাসটা তুমি করবা, আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ, যদি তুমি আগের 3টা ক্লাসকে মনোযোগ দিয়ে থাকো আমার সাথে, এবং প্রত্যেকটা ক্লাসের মাঝখানে যেহেতু আবার একটা করে প্যাসেজ টেক্সটের ক্লাস ঢোকাবো, ওইখানেও তুমি অনেক কিছু জানবা। মিলে ঝিলে যখন তুমি এই লাস্ট 4 নাম্বার ক্লাসে আসবে বেসিক রিটেনের, এরপরে যদি তুমি একটা প্যারাগ্রাফ লিখতে না পারো, এরপরে যদি একটা প্যারাগ্রাফ লিখতে না পারো, 2টা ঘটনা ঘটবে। এক হচ্ছে আমি তোমার বাসায় যে মারবো, আর নাইলে আমি আমার ব্যর্থতা স্বীকার করে তোমার টাকা ফেরত দিয়ে দেবো যে আমি পারি নাই। ঠিক আছে, 2টার একটা। আচ্ছা, এরপরে আলাদা করে আমরা ক্লজ টেস্ট, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, এক্সপ্লেনেশন, স্টোরিজ এর উপরে ক্লাস নিব। আলাদা করে তোমাদেরকে পয়েমের উপরে এবং প্যাসেজের উপরে একটা ক্লাস হবে, এখানে স্টোরিজ পড়াবো আমরা। শুধু পয়েমের জন্য আলাদা একটা ক্লাস নিব, যাতে করে যেই জায়গায় যাই আসুক পয়েমের উপর থেকে তুমি পারো। এরপর সবচেয়ে ইফেক্টিভ যেই ক্লাসগুলো তোমাদের যাবে, সেটা হচ্ছে এই যে প্র্যাকটিস অ্যান্ড ইভালুয়েশন, যে ক্লাসটা 1 এবং প্র্যাকটিস অ্যান্ড ইভালুয়েশন ক্লাস 2। প্যারাগ্রাফ লিখতে দিব, সেন্টেন্স লিখতে দিব, 2টা ক্লাস, একটা ক্লাসে সেন্টেন্স লিখতে দিব, আর একটা ক্লাসে প্যারাগ্রাফ লিখতে দিব। লিখতে দিয়ে যেই খাতা জমা দিবা, সেই খাতায় আমরা আবার বসে বসে আমি জুমে তোমার সাথে তোমার নাম ধরে ধরে তোমার খাতা ওপেন করে অনলাইনে আমি সেটাকে দাগাবো তোমার সামনে, এবং তোমার সাথে কথা বলে বলে আমি তোমাকে বুঝাবো যে কেন তুমি এই জায়গাটা ভুল করছো, কি ভুলটা না করতে পারতা, এই ভুলটার অল্টারনেটিভ সঠিক কোনটা আছে, 2টা 3টা 4টা, তোমার কোন স্টাইলটা পছন্দ হয় সেই স্টাইলটাকে তুমি গ্র্যাব করবা। তোমার যত সমস্যা থাকবে ওই ব্যাপারে, যে আমি এটা বুঝছি ভাই ওটা বুঝি নাই, এটা নিয়ে আমাকে প্রশ্ন করবা। ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন উইল বি অ্যান্সার্ড এই ক্লাসগুলোতে। এই 2টা ক্লাস হচ্ছে তোমার জন্য, তোমার লাইফ চেঞ্জিং, তোমার রিটেনের লাইফ চেঞ্জিং ইভেন্ট হইতে যাবে। যে তুমি যদি একদম কিছু নাও বোঝো, শেষে এসে অন্তত এই ক্লাসগুলোকে বারবার 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 করবা, অন্তত শেষে এসে দেখবা যে তোমার লেখার ক্যাপাসিটি তো বাড়বে বাড়বে, তোমার সাহসটাও বাড়বে। অনেক সময় তো লিখবা, বুঝো না যে কি হচ্ছে না হচ্ছে, বাট যখন ক্লাসে বসে মেন্টর তোমাকে ফিডব্যাক দিবে, আমরা তোমাদেরকে ফিডব্যাক দেবো, বাংলা ইংলিশ 2টাই হয় আমাদের এই কাজটা। যখন আমরা তোমাদেরকে ফিডব্যাক দিব, তুমি স্বাভাবিকভাবে ভেতর থেকে একটা সাহস পাবো যে আচ্ছা ঠিক আছে, হচ্ছে তো অ্যাটলিস্ট। এইবার তুমি ইউনিভার্সিটিতে টিকবা কি টিকবা না সেটা আমি জানি না, বাট দিস দিস এই যে 33 থেকে 44 কয়টা ক্লাস, 11টা ক্লাস, রাইট? এই 11টা 12টা ক্লাস, এই 12টা ক্লাস তোমার লাইফের মানে মানে যত ধরনের এরপরে তুমি রিটেন টাস্ক পাবা, সেটা এক্সপিরিয়েন্সকে চেঞ্জ করে দেবে। আর কিছু শিখো না শিখো, অন্তত তোমার ইংরেজি লেখাটা শিখাইতে পারবো আমরা ইনশাল্লাহ এই পুরো জার্নিতে। তো এটা হচ্ছে আমাদের পুরো কোর্স আউটলাইন। এখন পর্যন্ত যা দেখলাম, আমরা কোশ্চেন অ্যানালাইসিস করবো 2টা ফেজে। তারপরে আমরা হচ্ছে আমাদের কিসের মধ্যে ঢুকবো, আমরা আমাদের রেগুলার যে গ্রামার ক্লাস এবং টেক্সট ভিত্তিক ক্লাস সেটাতে ঢুকবো। তারপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের মেমোরাইজিং এ, মেমোরাইজিং এর পরে আমাদের রিটেন পার্ট, রিটেন পার্টের পরে আমরা চলে যাব হচ্ছে ওয়ান শট, যেটাকে আমরা ডাকি ওয়ান শট নামে। আমরা যেই পরীক্ষাগুলো তোমাদের নিব এবং সমাধান করানোর চেষ্টা করবো, বেসিক্যালি এটা তোমাদের একটা প্র্যাকটিসের মতো হয়ে যাবে, যে তোমরা শেষে এসে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য, ওই যে শুরুতে তুমি দেখছো যে ঢাবির ঢাবির জন্য তুমি টার্গেট নিচ্ছিলা 100 মার্কের মধ্যে ইংরেজির 35 মার্ক, সেটা তুমি দেখবা। চট্টগ্রামের জন্য তুমি ইউনিট ভিত্তিক টার্গেট নিচ্ছিলা, রাজশাহীর জন্য টার্গেট নিচ্ছিলা, বিইউপি কে তুমি টার্গেট করতেছিলা, জাহাঙ্গীরনগরে 2টা ইউনিট, বিইউপির 2টা ইউনিট। এই যে তুমি টার্গেট 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 করে আগাচ্ছ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এবার তোমার পছন্দ অনুযায়ী তুমি যেই বিশ্ববিদ্যালয়ে হিট করতে চাও, যেই বিশ্ববিদ্যালয়ে তুমি চাও যে তোমার স্বপ্ন সেখানে লালিত পালিত হবে, তুমি চাও যে তোমার গ্রাজুয়েশন এখানে শেষ হবে, শুরু হবে, এইটা তুমি পছন্দ করে নিবা। তোমার মতো তুমি পরীক্ষা দিবা, সেটার উপরে আবার ওই একই প্যাটার্নে আমরা প্রশ্ন তোমাকে পড়াবো, ওই প্রশ্ন অনুযায়ী আবার তোমাকে আমরা ফিডব্যাক দিব, প্রশ্ন সমাধান করাবো, এবং আবার একটা রিভিশনের মধ্যে দিয়ে আমরা যাবো, মূলত এটা রিভিশন হিসাবে কাজ করবে। তো এইগুলো আমাদের টোটাল কোর্স আউটলাইন। এখন আমরা পড়বো কিভাবে ক্লাসে, ইংরেজি ক্লাসে কিভাবে পড়বো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, বা এখন আমাদের জানাশোনা যে সবই বুঝলাম বা সব বোঝা হয়ে গেছে। এখন আমরা বলেন যে আমি ক্লাসে কিভাবে পড়বো, আপনার কথা শুনতে আমরা রাজি, মেনে নিলাম যে তোমরা আমার কথা শুনতে রাজি, যেটা আলটিমেটলি হবে না, শুনবা না, ম্যাক্সিমাম কথা শুনবা না, এটা এটাই এটাই স্টুডেন্টের কাজ। আমি নিজেও যখন স্টুডেন্ট, আমি আমার মেন্টরের কথা শুনি না,
আমি যখন স্টুডেন্ট, কোনো না কোনো ভাবে তো পৃথিবীতে সবাই স্টুডেন্ট। আমি আমার আম্মুকে কোরআন পড়াই মাঝে মাঝে। আম্মু সবকিছুতে এক্সপার্ট, কিন্তু যেই মানে পড়া দিব, ওই পড়া কেমনে কেমনে যেন আম্মু চুরি করে। ঠিক আছে, পড়া আজকে ভালো লাগতেছে না, এটা সেটা। একদম ছোট বাচ্চা থেকে শুরু করে আমার বাসায় আমার ভাগনা বা ছোট ছোট ভাগনা ভাগ্নে যারা আছে তারাও যেরকম পড়াচোর, তুমিও পড়াচোর, আমিও পড়াচোর। আমরা কথা শুনতে চাই না, এটা হচ্ছে আমাদের সমস্যা। বাট আমরা চেষ্টা করবো যে ক্লাসেই তোমাদেরকে পড়ানোর, এমন ভাবে পড়াবো বা পড়ার সিস্টেমটাকে এমন ওয়েতে নিব, যেটাকে আমরা এসইবি ওয়ে বলি। আমাদের ওয়েতে তুমি না পড়ে শান্তি পাবা না। আমরা পড়াটাকে প্লেজারের জায়গায় তোমাকে নিব। তাহলে কিভাবে পড়বা? তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, আমরা এসওই অফ লার্নিং এ যখন যাব, তখন দুইটা কাজ। একটা হচ্ছে আমাদের গ্রামারকে ট্যাকেল করা, আমরা এতক্ষণ ধরে যা যা দেখলাম যে গ্রামারকে ট্যাকেল করব। আরেকটা হচ্ছে আমরা এম টেক্সটকে ট্যাকেল করব, টেক্সটকে ধরবো। আরেকটা হচ্ছে আমরা আলাদা করে দুইটার মাঝখানে আবার ইন্টিগ্রেট করে আমরা রিটেনকে ধরবো। এই তিনটা কাজ আমাদেরকে করতে হবে। প্রথম কথা, আজকেই শুনে নাও, তিনটা খাতা বানাবা। প্রথম কথা হচ্ছে তিনটা খাতা বানাবা, ফার্স্ট এন্ড ফরমোস্ট। তিনটা তিনটা নোট খাতা, বাংলিশে লিখলাম আমি, হ্যাঁ। তিনটা নোট খাতা। কেন নোট খাতা কেন লাগবে? খাতায় লিখলাম, হ্যাঁ, সহজে বোঝার জন্য। তিনটা খাতা বানাবা। একটা খাতায় তুমি শুধু গ্রামারকে লিখবা, সেখানে তুমি নোট করবা। দুইটা ক্লাসে তোমরা অলরেডি জেনে গেছো যে কিভাবে সেটা নোট করতে হয়, তারপর আমি দেখাবো। আরেকটা তুমি রিটেনের জন্য রাখবা, যেখানে তুমি শুধু রিটেন নিয়ে যত যত কাজ আছে যাই দিব করে ফেলবা। আরেকটা হচ্ছে টেক্সট, যে টেক্সট থেকে তুমি যা যা ইনফরমেশন পাচ্ছ ক্লাস ভিত্তিক সেটাকে নেবা। তুমি তিনটা খাতা বানাইতে পারো। চাইলে একটা মোটা খাতা নিয়ে সেটাকে তিন ভাগ করে করে, যে আমি এইটুকু গ্রামার রাখবো, এটুকুকে টেক্সট রাখবো, এটুকুকে রিটেনে রাখবো, কোনো সমস্যা নাই। এইটা যখন আমরা শুরু করবো, আমাদের মূল প্রসেসটা থাকবে দুইটা কাজ। একটা হচ্ছে আমরা ক্লাস নোট করব। ক্লাস নোট ভালো করে খেয়াল করে, এটা একদম শুরু থেকে যদি করতে পারো তাহলে ভালো। পরে যে আর করো না, পরে যে তোমার সময় নষ্ট হবে। আর একটা হচ্ছে টপিক নোট। দুইটা জিনিসের পার্থক্যের জায়গাতে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। মান্থলি মিটিং এগুলো আবার মানে কথা হবে তোমাদের সাথে। যখন তুমি ক্লাস নোট করবা, তখন শুধু ক্লাসে যা পড়াচ্ছে, যেই মেন্টর তোমাকে ক্লাসে পড়াচ্ছেন, ওই মেন্টরের ক্লাসে যতটুকু তোমার দরকার তুমি ততটুকুই নিবা। কারণ তুমি কেমনে বুঝবা তোমার কতটুকু দরকার? আমি তো বুঝি না। কারণ কি? কারণ হচ্ছে আমি ক্লাসের আগে কিছু পড়ি না। আমাকে আজকে বলছে আজকে প্রোনাউনের ক্লাস হবে, আমি লাফায় লাফায় চলে আসছি প্রোনাউন পড়তে। আমি জানি না যে প্রোনাউনের কি সমস্যা আছে আমার, বা কি পারি আমি, কেন যাচ্ছি আজকে ক্লাসে। এটা হচ্ছে আমাদের সমস্যা। আল্লাহ আকবার বললেই মানুষ, আমরা যে নামাজে আল্লাহ আকবার, এদিক ওদিকে তাকাই, আবার আল্লাহ আকবার বলে রুকুতে যাই। উই ডোন্ট নো যে আমরা কেন আসছি নামাজ পড়তে। এক্স্যাক্টলি দা ওয়ে আমরা জানি না যে আমরা ক্লাসে কেন যাই। তোমাকে যেদিন প্রোনাউন পড়ানো হবে, তুমি প্রোনাউনের আগে, ওই দিন রাতে, আগের দিন রাতে তুমি প্রোনাউনটা পড়বা, বা সকালবেলা ক্লাসে আসার আগে তুমি প্রোনাউন পৃথিবীর যেই জায়গায় পাইছো, তোমার একাডেমিক গ্রামার বইয়ের, মানে যে কোনো গ্রামার বই, নবোদয় হোক অথবা আহ চৌধুরী হুসাইন হোক, পাঞ্জেরি হোক, যে যা পড়ছো, হ্যাঁ, মঙ্গল গ্রহের থেকে যে কোনো আসা বই হোক, সেইখানে নিশ্চয়ই প্রোনাউন সম্পর্কে একটা টপিক আছে। ওটা তুমি পড়বা আগাগোড়া, জাস্ট দেখে আসবা। অন্তত তুমি এটা তো পারবা যে প্রোনাউন কাকে বলে, নাউন বা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। প্রোনাউন তো এই জিনিসটা তো তুমি জানবা যে আই হলে সেটা সাবজেক্টিভ হয়, মি হলে অবজেক্টিভ হয়। এইটুক তো জানবা। তাহলে ক্লাসে যদি 100টা নিয়ম পড়ায়, তুমি দুইটা নিয়ম জানো, একটা হচ্ছে প্রোনাউন কাকে বলে, একটা হচ্ছে আই সাবজেক্টিভ, মি অবজেক্টিভ। বাস, তুমি ক্লাসের ওই 100%-এর মধ্যে মাত্র 2% জানো। তোমাকে নোট করতে হবে বাকি 98%, বা মনোযোগ দিতে হবে। তুমি 50-50 জানো একটা ক্লাসের। তুমি যেদিন প্রোনাউন হচ্ছে, প্রোনাউনের তুমি অনেক নিয়ম জানো। তোমার ঝামেলা শুধু হু আর হুমের নিয়মটা তুমি বুঝো না। হু এবার কখন বসে, হু কখন বসে সেটা জানো না। রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনের পার্থক্যটা তুমি বোঝো না। তার মানে চারটা জায়গায় তোমার প্রবলেম। প্রোনাউনের কাছে রুলস পড়বো আমরা কম করে হলো 30টা বা 20টা। তাহলে 20টার মধ্যে তুমি 16টা পারো, চারটা পারো না। তোমার প্রবলেম মাত্র 20% জায়গায়। তুমি ক্লাসের বাদ বাকি 80% সময় চুপ করে বসে থাকবা, এই 20%-এ ফোকাস করবা। ওই 20%-এর নোটটুকু তুমি নিবা ক্লাসে। আমি আবারও বুঝাচ্ছি, ক্লাসে যখন ঢুকবা, আগের দিন ওই টপিকটা পড়ে আসবা। আগের দিন পড়ে এসে ক্লাসে মনোযোগ দিবা যে টিচার তোমাকে এমন কি পড়াচ্ছে যেটা তুমি বুঝো না আগের দিন, সেইটুকুতে তুমি মনোযোগ দিবা। ওইটুকুতে যা যা নোট নেওয়া দরকার, ছোট ছোট করে পয়েন্ট, বুলেট 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 নোট নিবা। নিয়ে আজকে টিচার যা পড়াইলো, মেন্টর যা পড়াইলো, মেন্টর যে নোট স্লাইড দিল, স্কুল অফ এক্সেলেন্স তোমাকে যে ডাইজেস্ট দিল, তোমার কাছে আগেই তুমি মহব্বত করে মোটা মোটা তিনটা বই কিনছিলা। কারণ কিনছো যেহেতু সেটাতে একটা হালাল করতে হবে, তাই না? মোটা বই 1 2 3 নিলা, ঠিক আছে।
1 2 3 নিলা, মোটা বই 1 2 3 নিয়ে বসলা। আরো 2 3টা, তুমি আরো 2টা কোচিং এ আসো, ধরো সেখান থেকে তোমাকে কিছু শীট দিছে, তুমি সেই কোচিং এর শীটও নিলা, ঠিক আছে, শীটও নিলা, শীট 1 2 নিলা, কারণ তুমি তো অনেক জায়গায় গেছো। এই প্রত্যেকটা জিনিস থেকে বিশ্ববিদ্যালয়ে কোন কোন প্রশ্ন আসছে সেটা তুমি দেখছো আগে টপিক ভিত্তিক, না দেখলেও তুমি ডাইজেস্টে যাবা। এই একটা মাত্র বন্ধু আছে তোমার, একটু পরে আমরা তারে নিয়ে আলোচনা করবো যে কেন সে তোমার বন্ধু। এই একটা মাত্র বন্ধু তোমাকে হেল্প করবে যে কোন কোন প্রশ্ন আসে। ওই জায়গায় তোমার যে ভুলগুলা হচ্ছে, আমরা এটাকে ডাকি হচ্ছে পাপের খাতা। মান্থলি মিটিং এ পাপের খাতা কি জিনিস সেটা বুঝে যাবে ইনশাল্লাহ 2 1 দিনের মধ্যে, কাল বা পরশু আমি বসবো তোমাদের নিয়ে। এই পাপের খাতায় যা যা ঢুকবে এই সমস্ত কিছুর একটা কন্টেম্পোরারি পার্মানেন্ট হচ্ছে খাতাটা হচ্ছে তোমার টপিক নোট। মানে এখানে সাপোজ প্রোনাউন, প্রোনাউন সম্পর্কে তুমি যা জানো পৃথিবীতে সবকিছু এখানে চলে আসবে। সেটা তোমার স্কুল অফ এক্সেলেন্স মেন্টরের ক্লাসে যে 20% তুমি শিখছো বা 80% শিখছো সেইটা, নতুন করে স্লাইডে তুমি যা জানছো হঠাৎ করে সেইটা, ডাইজেস্ট পড়তে যে যেসব টপিক ভুল হয়েছে সেইটাকে মনে রাখার ওয়ে আবার তুমি আবিষ্কার করছো সেইটা, অন্য কোনো মোটা মোটা বই থেকে তুমি শখ করে যে 2 3টা নিয়ম নিয়ে আসবা সেইটা, যে কোনো শীট থেকে যে সব করে নিয়ে আসবা, মানে এটা যদি তোমার মনে হয় যে স্কুল অফ এক্সেলেন্স এনাফ না, তারপরে কথা বলতেছি আর কি। এই সমস্ত কিছু নিয়ে তোমার একটা নোট খাতা রেডি থাকবে, সেইটা হচ্ছে তোমার টপিক নোট। আমি আমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের টাইমে 2010 11 সালে যেই টপিক নোট করছিলাম সেটা এখন আমার বাসায় আছে। মওদুদ ভাই খুব প্রাউড ফিল করে বলে, যে খুবই প্রাউড ফিল করে বলে যে আমার কাছে এখনো, মানে ওনার কাছে এখনো ওনার সময়ের করা টপিক নোট আছে। আমি সারা জীবন যা পড়াইছি, আমার ছোট বোনকে থেকে শুরু করে, মানে আমার ছোট বোন হচ্ছে আমার প্রথম স্টুডেন্ট। ও যখন মানে আমার আমার 4 বছর পরেও পরীক্ষা দিছে, ওই আমি সর্বপ্রথম পড়াই, মানে একদম খুব, আর ওটা আমি এটা দিয়ে দিছি আমার নোট খাতা যে তুই এটা দিয়ে পড়। তো এইটা তোমার কাছে সারা জীবন থেকে যাবে, সারা জীবন থাকার দরকার নাই, আর 4 5 বছর পরে আবার তুমি সরকারি চাকরির জন্য নামবা, অন্তত একটা বিসিএস এর পিছনে ছুটবা তোমরা, মানে নর্মালি। তাহলে এই টপিক নোটটা আবার তোমার সেই বিসিএস এর সময় লাগবে, 7 8 বছর ধরে ছুটতেই থাকবা সরকারি চাকরির পিছনে। মোটামুটি তোমার বয়স 30 হওয়া পর্যন্ত এই টপিক নোট তোমার থেকে যাবে। যখন তোমার বয়স 30, তখন তুমি তোমার বাচ্চা কাচ্চারা দিয়ে দিও যে না, এই টপিক নোট তুমি পড়ো। তাহলে এই গেল তোমার ক্লাস নোট এবং টপিক নোটের পার্থক্য। এটা হচ্ছে এসওএ অফ লার্নিং। কি তুলবা ক্লাস নোটে সেটা শুধু ইংরেজির ব্যাপারে আমি একটু বোঝাচ্ছি। আমরা যেহেতু 2টা কাজ করবো, মোস্টলি 3টা কাজ, টেক্সট রিটেন এবং গ্রামার। টেক্সটের আমি একটু ক্লাস বুঝাই তোমাদেরকে, যখন আমরা টেক্সট পড়বো কিভাবে পড়বো টেক্সট। ধরো নর্মালি এটা একটা টপিক, টেক্সটের এই টপিকটা আমরা যখন পড়বো, এগুলো লাইভ ক্লাসে তোমরা দেখছো। সাপোজ আমি যখন শুরু করবো তখন আমি তোমাদের দেখাই দিব যে ভাইয়া, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকল অফ অ্যাপার্থি টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। দেখ দাও ভাই, এই যে গাইডেড হচ্ছে এখানে একমাত্র ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বটা থাকার কারণে এই অংশটুকু বাক্যের এই পর্যন্ত এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু পরবর্তীতে আমরা যাই দেখবো যে বাক্য আবার অন্য সেন্টেন্স হচ্ছে। এবার এটাকে আমরা কমপ্লেক্সে করার চেষ্টা করবো, দেখি পারি কিনা। এই জিনিসগুলো যদি তুমি বোঝো, তাহলে তুমি নর্মালি শুধু এদিকে তাকায় থাকবা, যে তোমার আর কিছু বুঝতে হবে না তুমি ক্লাসে। এখন তুমি যদি না বোঝো বেসিক সেন্টেন্স ক্লাসের স্ট্রাকচারের ক্লাসের পরে এটা হবে। তোমার যদি তখনও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্যা থাকে, তুমি তখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আবার খাতায় লিখবা যে আমি যেটা বুঝি না, আমাকে আবার ওই ক্লাসটা করতে হবে। এবার আমি দাগ দিব এখানে যে হ্যাঁ, অ্যাপার্থিতে দাগ দাও, শাকল শব্দটাতে দাগ দাও। এই 2টা শব্দের এবার অর্থ আমরা জানবো। শাকল শব্দের অর্থ হচ্ছে চেইন, যখন আমরা কোনো জিনিস বলি শাকল মানে হচ্ছে চেইন, ঠিক আছে, এই অর্থে রিস্ট্রিকশন এই অর্থে ব্যবহৃত হয়। অ্যাপার্থিড মানে বর্ণ বৈষম্য বা রেসিস্ট, ধরো এরকম, ঠিক আছে, রেসিয়াল, হ্যাঁ, ডিসক্রিমিনেশন এই অর্থে ব্যবহৃত হচ্ছে, ডিসক্রিমিনেশন এই অর্থে ব্যবহৃত হচ্ছে। এই জিনিসগুলোকে আমরা তুলে তুলে নিয়ে আসব। তখন তোমার ক্লাসে যদি তুমি জানো যে আমি এই ওয়ার্ডের মিনিংটা জানি না, তার মানে যতবার আমি এইভাবে দাগায় দাগা যাব, এই যে এখানে নেভার লস্ট এই 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 কি সিঙ্গুলার না প্রোনাউন, প্লুরাল কি কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলোকে তুমি ক্লাসে তুলবা। তুমি যদি জানো তুমি রিল্যাক্সে বসে থাকবা, তুমি যদি না জানো তাহলে তুমি তুলবা, দাগাবা বইটারে এইভাবেই দাগাবা যেভাবে আমি দাগাচ্ছি। তোমার বই যদি এরকম ফ্রেশ হয়, মানে এই যে এখানে একটা সুন্দর ফ্রেশ বই আছে আমার সামনে, হ্যাঁ, তোমার বই যদি এরকম ফ্রেশ হয়, তাহলে তুমি এটা দাগাইতে দাগাইতে আমার আমার দাগ যেরকম হবে তার চেয়ে বেশি দাগাবা। দাগানোর স্টাইল কেমন সেটা নিয়ে আমরা ক্লাস নিয়েছি, গত ক্লাসে পেজে ছবিও দিছি। তন্ময় তোমাদের যে সিনিয়র ছিল গত বছর, তোমাদের তন্ময় ভাইয়ার এখন আমাদের স্কুল অফ এক্সেলেন্স মেন্টর, তোমাদের মেন্টর হিসেবে যুক্ত হবে কোর্সে। ভাইয়ার বইয়ের ছবি আছে দেখবা, তো ওইভাবে পুরো বইটাকে এইভাবে সাজাবা। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমার যদি প্রয়োজন হয়, সব A to Z প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, যেখানে যেই ওয়ার্ড পাবো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংকে আমরা পড়ার চেষ্টা করব, ঠিক আছে। এই যে ডিকেডস, এগুলাও পড়বো, নেভার লস্ট কিভাবে ব্যবহৃত হচ্ছে, রিজলভ শব্দের অর্থ কি, এই জিনিসগুলোকে আমরা জানবো। ধরে ধরে আমরা যখন একটার পর একটা আগাবো, এগুলাকে আমরা নেব। রিটেনের কি কাজ হবে, এই জায়গা থেকে আমরা দিব। এই যে এখানে উনি বলছেন উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। তোমার রিটেন ক্লাসে তুমি যে দেখবা
যে এখান থেকে তোমাকে এক্সপ্লেনেশন দিছে পড়তে। তার মানে এখান থেকে তুমি এক্সপ্রেশন নিবা, নিয়ে ঠাস করে ওই যে তোমার রিটার্নের যে খাতাটা তুমি বানাইছো, রিটার্নের খাতায় তোমার এটা চলে যাবে যে লেসন ওয়ান ইউনিট টু, লেসন ইউনিট ওয়ান লেসন ওয়ানে আমরা এইটা পাইছি যে এটা এখান থেকে পড়তে হবে, ঠিক আছে। আবার তুমি নিচে যাবা, একটু পরে যে দেখবো উনি আবার বলছেন, কি বলছেন, ডোন্ট কল মি আল কল ইউ, কই গেছে ডোন্ট কল মি আল কল ইউ, পাচ্ছি না খুঁজে। আচ্ছা, যাই হোক উনি বলছেন কোথাও একটা যে ডোন্ট কল মি, এই যে এখানে ডোন্ট কল মি আই উইল কল ইউ। এইটাও আবার আমরা এক্সপ্লেনেশনের জন্য পড়বো, এই এক্সপ্লেনেশন আবার আমাদেরকে কি করতে হবে, রিটার্নের জন্য লিখে দিতে হবে। তাহলে একই ক্লাস মানে আমরা যখন পড়বো রিটার্নের জন্য যেভাবে পড়বো, তখন রিটার্নটাকে টার্গেট করবো, যখন এমসিকিউর জন্য পড়তেছি এমসিকিউটাকে টার্গেট করবো, যখন কোনো গ্রামার আসতেছে আমরা গ্রামারের ব্যবহার করব, ঠিক আছে। এই গ্রামার গুলোকে কিভাবে করা হয় সেগুলোকে আমরা দেখার চেষ্টা করব। ওকে, সো এইটা হচ্ছে আমাদের মানে টেক্সটকে কিভাবে পড়বো, এটা ওয়ে। তারপর দেখো প্রত্যেকটা টেক্সট ক্লাসের পর তোমাদেরকে ইম্পর্টেন্ট, বইয়ে তো দেখাবোই, তার বাইরে আবার তোমাদেরকে আমি দিয়ে দেবো যেরকম প্রত্যেকটা ইম্পর্টেন্ট ওয়ানের দুইটা করে মিনিমাম সিনোনিম আর অন্তত একটা অ্যান্টোনিম, যদি পারা যায়, না পারা গেলে নাই, তোমরা মার্ক করবা, ঠিক আছে। এই যে সিনোনিম অ্যান্টোনিম গুলো তুমি নিবা, তোমার নিজের একটা ফ্ল্যাশ কার্ড তৈরি হবে, ওই যে ফার্স্ট পেপারের খাতাটাতে একটা ফ্ল্যাশ কার্ড তৈরি হবে, যে তুমি অন্তত দিন শেষে টেক্সট থেকে যদি কিছু আসে তুমি অন্তত চান্স মানে ট্যাকল করতে পারবে এটা। তার বাইরে প্রত্যেকটা ইউনিটের আলাদা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো প্রয়োজন হবে সেগুলো দিয়ে দিব, স্পেলিং যা যা দরকার সেগুলো দিয়ে দিব, ঠিক আছে, যতগুলা দরকার আছে। এবং আমরা তোমাদেরকে ক্লাসে বসে বসে কিছু এমসিকিউ সলভ করাবো, হোমওয়ার্কও দিয়ে দিবো, যেগুলো আবার আমরা ডাউট সেলফে আলোচনা করবো। এটা হচ্ছে আমাদের মানে তোমার ফার্স্ট পেপারের জন্য যা যা করতে হয়। এবার তুমি যখন সেকেন্ড পেপারের ক্লাস করবে, গ্রামারের ক্লাস করবা, গ্রামারের কাছে কি নোট করবা। সাপোজ আমি তোমাদেরকে মানে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস এর ক্লাসে যখন আমরা এমসিকিউ করাবো, এমসিকিউ করানোর আগে আমরা কিছু নিয়ম পড়াই। নিয়ম কেমন, ধরো তোমাকে সেন্টেন্স কত প্রকার কি কি পড়াইলাম, এবং তুমি যদি কোনোভাবে না জানো যে সেন্টেন্সের গঠনগত দিক থেকে সেন্টেন্স যে তিন প্রকার হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা তুমি জানো না, তাহলে তুমি এটা লিখবা, এই এই ডায়াগ্রামটা ফলো করেই তুমি লিখবা। আর যদি তুমি জানো তাহলে তুমি চুপচাপ বসে থাকবা যে ঠিক আছে ভাইয়া কি কি বলতেছেন আমি বোঝার চেষ্টা করি, যে না বুঝলে আমি তখন লিখবো, অথবা হ্যান্ড রেজ করে যদি আমার বোঝা হয়ে যায় সেটাও কোনো সমস্যা নেই, তোমার ক্লাসের নোটে সেটা যাবে। এখন আমরা একটা স্ট্রাকচার লিখলাম যে ইয়া হইতে গেলে কি হয়, যখন আহ যখন আমরা ইয়া করব মানে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে। সিম্পল স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা জানি যে সাবজেক্ট বসে, ফাইনাইট ভার্ব বসে একটা, আর ইনফিনিট নাম্বার অফ নন ফাইনাইট বসে। এখন নন ফাইনাইট কি আর ফাইনাইট কি, কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, এটা যদি তুমি জানো তাহলে আর তোমার আলাদা করে এই স্ট্রাকচার শুধু লিখলেই হবে, আর কিছুই লিখতে হবে না। তাহলে তুমি এখানে শুধু লিখবা যে কম্পাউন্ড কমপ্লেক্স মানে কি, কমপ্লেক্স এবং কম্পাউন্ড মানে হচ্ছে, আমরা দেখবো কমপ্লেক্স এবং কম্পাউন্ড মানে হচ্ছে যখন একই সাবজেক্ট, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আবার আরেকটা সাবজেক্ট আরেকটা ফাইনাইট ভার্ব, মানে মিনিমাম দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। এবং আমরা দেখবো অবশ্যই সেটা একটা কি দিয়ে যুক্ত হবে, ক্লজ মেকার দিয়ে যুক্ত হবে। দুইটা ফাইনাইট ভার্ব যখন ক্লজ মেকার দিয়ে যুক্ত হয় সেটা হচ্ছে কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে বসে। এখন ক্লজ মেকার কার সাথে কোনটা বসে, কম্পাউন্ডের সাথে কোনটা বসে, আর কমপ্লেক্সের সাথে কোনটা বসে, এটা যদি তুমি জানো তাহলে খুব ভালো, না জানলে সেটুকু যখন ক্লাসে পড়াবো নোট করবা। তুমি যদি চেনো ফাইনাইট ভার্ব কি, তাহলে আর তোমার কোনো টেনশন নাই। তুমি যদি ফাইনাইট ভার্ব না চেনো তাহলে আবার তোমাকে আমরা দেখাবো যে গো, ওয়েন্ট, এই যে ভার্ব গুলো আছে, গন, ভার্ব ওয়ান আইএনজি যখন হয় গোয়িং, তারপরে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, হ্যাঁ টু গো, আর শেষ হচ্ছে হ্যাভিং গন পার্টিসিপল যেগুলা, এগুলার মধ্যে আমরা দেখব কিছু ভার্ব হয় যেগুলো সারা জীবন ফাইনাইট, যেমন ভার্ব ওয়ান ভার্ব টু সারা জীবন ফাইনাইট, ক্লাসে আলোচনা করবো আমরা এগুলা। এই যে ভার্ব টু থ্রি আর ফোর এগুলোর সাথে যদি উইথ আইএনজি হয়, সরি উইথ অক্সিলারি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেগুলো ফাইনাইট হিসাবে বসে। আর যদি উইদাউট অক্সিলারি হয় তাহলে আমরা দেখবো সেগুলো সারা জীবন নন ফাইনাইট বসে। এই যে জিনিসগুলো তোমার যদি এগুলো বোঝা থাকে তাহলে তুমি লিখবা না। আর যদি তোমাকে বুঝতে হয় যে ভার্ব ফাইভ এবং সিক্স সারা জীবন, সারা জীবন, এরা যতদিন বেঁচে থাকবে ততদিন নন ফাইনাইট, পরে গেলে তো শেষ, এই জিনিসটা তোমাকে নোট করতে হবে না। আর যদি নোট করতে হয় ক্লাসে, তাহলে তোমাকে এই ডায়াগ্রাম যেভাবে আমি বোঝাচ্ছি সেইভাবে বা যেভাবে তুমি বোঝো সেভাবে আমরা এটাকে নোট করব। করে আমাদের কাজ কি, আমরা প্র্যাকটিসে যাব। ধরো আমি বললাম এক নাম্বারটা কি হলো, দ্য আর্ট অফ স্টোরি টেলিং ড্যাশ। তাহলে এই যে এখানে স্টোরি টেলিং এটা একটা ভার্ব, আমরা বলছি যে এখানে যখন আইএনজি ওয়ালা ভার্ব থাকবে এটা যদি উইদাউট অক্সিলারি হয় সেটা নন ফাইনাইট হয়, তাহলে সেটা ফাইনাইট হয় নাই, তাহলে এটা নন ফাইনাইট। তাহলে আর্ট হচ্ছে সাবজেক্ট, আমার অবশ্যই একটা ফাইনাইট ভার্ব লাগবে, কোনটা ফাইনাইট ভার্ব, এখানে দ্যাটের সাথে ক্লজ মেকার দিয়ে হবে না, কারণ আমরা বলছি যে দুইটা, একটা ক্লজ মেকার থাকলে এদিকে একটা ওইদিকে একটা, দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে এখানে একমাত্র বিং নন ফাইনাইট ভার্ব, আবার একটা সাবজেক্ট আসছে কোনো দরকার নেই, একমাত্র ইজ। এই যে অ্যান্সার হইলো তোমার এটা, তুমি যদি বোঝো তাহলে ভালো, কিন্তু তুমি যদি না বোঝো যে এটা কেন হয় নাই,
তাহলে এটা কোথায় চলে যাবে? ওই যে তোমার পাপের খাতায় তুমি যেটা প্রথমে বানাইছিলা, মনে আছে? এই যে এখানে এসে যে তুমি খাতা বানাইছিলা যে এখানে আমি কি কি তুলবো টপিক নোটে, তখন আসবে যে আমি ডাইজেস্টের বা স্লাইডের এই কোশ্চেনটা বুঝি নাই, বা ডাইজেস্টের এই কোশ্চেনটা বুঝি নাই। কেন বুঝি নাই? এই নিয়মটাকে তুমি খাতায় তুলবা তোমার টপিক নোটে, যে আমি টেক্সটের বুঝছি, রিটেনের বুঝছি, কিন্তু এমসি গ্রামারের এই নাম্বার প্রোনাউন টপিকে বা বেসিক স্ট্রাকচার টপিকে আমি এটা বুঝি নাই। এই প্রত্যেকটা স্লাইড একটা একটা করে তোমার ইনফরমেশন বাড়তে থাকবে প্রত্যেকটা টপিকের উপরে। যখন তোমার টপিক নোট শেষ হয়ে যাবে, তুমি দেখবা যে 10টা ক্লাস বা 15টা ক্লাস পরে তোমার যখন সিজন শেষ, সেশন শেষে যখন তুমি পরীক্ষাগুলো দিবা, ওই যে ওয়ান শট ক্লাসের যে পরীক্ষাগুলো, তখন আমরা বলবো যে নোট খাতা দেখো, নিজের নোট খাতা দেখো। তখন অনেকে সিরিয়াস হয়, ভাই ভাই নোট খাতা কেমনে বানাবো? তো তোমার তো সিজন শেষ রে ভাই, তুমি কেন নোট খাতা বানাবা? তখন নোট খাতা বানানোর কোনো প্রয়োজন নেই। তখন তুমি শুধু আল্লাহর রাস্তায় ক্লাস দেখবা আর নিজের যা যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়ার প্রস্তুতি নিবা। কিন্তু শুরু থেকে একদম আজকে থেকে যারা অলরেডি খাতা বানাও নাই, তারা যদি এই 3টা নোট খাতা বানাও, হ্যাঁ, এখন থেকে যদি প্রস্তুতি নিয়ে 3টা নোট খাতা বানাও, এখনো সম্ভব যে তোমাকে দিয়ে ফুল প্রস্তুতির জায়গা হয়। তাইলে কি কি গেল? রিটেন গেল, এমসিকিউ গেল। এইগুলা যখন যাবে এক একটা আমাদেরকে কিভাবে করতে হবে, এটা একটা গ্রামার ক্লাসে জাস্ট ডেমো রাখছি। এটা যখন শেষ হবে, তারপরে আমাদের মূল কাজটা হচ্ছে ডাইজেস্ট। ঠিক আছে? আচ্ছা, ডাইজেস্ট, হ্যাঁ, আমাদের মূল কাজটা হচ্ছে ডাইজেস্ট, যে কিভাবে আমি যেটা লিখছি, ওয়াই ডাইজেস্ট ইজ দ্য অনলি থিং দ্যাট ইউ উইল ডাইজেস্ট। তোমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ডাইজেস্ট। এই যে বেচারা, এই একটা বই তোমার, আমি বইয়ের প্রচারণা করতেছি না, কারণ এই বই আমি আলাদা করে বিক্রি করি নাই তোমাদের কাছে। এই একটা বই তোমার সবকিছু, তোমার টোটাল অ্যাডমিশন জার্নির একমাত্র ফ্রেন্ড হচ্ছে ও। কেন? আমি যদি একটু ভেতর থেকে এবার দেখাই, ডাইজেস্ট ওপেন করা আছে, খেয়াল করতেছো মনে হয়। হ্যাঁ, এই ডাইজেস্ট তোমার একদম শুরু থেকে প্রত্যেকটা টপিকের, হ্যাঁ, প্রত্যেকটা টপিকের আমরা দেখব শুরু থেকে। আমরা আহ প্রথমেই তুমি যখন যাবা, তখন আমরা কোর্স আউটলাইনটাকে যেভাবে সাজাই, সূচিপত্র দেখতে পারবা। আমরা আমাদের কোর্স আউটলাইনটাকে যেভাবে সাজাইছি, হ্যাঁ, কোর্স আউটলাইনটাকে যেভাবে সাজাইছি, এখানে তুমি দেখতে পারবা যে কোন কোন জায়গায় কোন কোন টপিক দেয়া আছে। তারপর তুমি চলে যাও, তুমি চলে যাবা হচ্ছে এখানে যে পরিসংখ্যান নিয়ে যা যা কথা বলছি, এই যে পরিসংখ্যান যেটা দেখাইছে, এই পরিসংখ্যানটা এখানে পেয়ে যাবা। তার মানে তুমি, হ্যাঁ, পরিসংখ্যানটা দিয়ে তুমি এখান থেকে দেখতে পারবা যে কি কি জায়গায় কোন কোন প্রশ্ন আসছে। তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যখন তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবা প্রথমেই, এই যে তুমি যখন ইউনিট 1 পড়বা, কেন ইউনিট 1 গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কেন ইউনিট 1 গুরুত্বপূর্ণ? ইউনিট 1 গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইউনিট 1 থেকে গত বছর সব মিলায়, এই যে দেখো এখানে নয়টা নয়টা কোশ্চেন আসছে। এই যে এখানে টোটাল 9টা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত ইউনিট 1 থেকেই 9টা কোশ্চেন আসছে। কিভাবে আসছে? এই যে নোটেবল শব্দের সিনোনিম চাইছে, এটা কোন জায়গায় আছে? এই যে লাইন সহ উল্লেখ করে দিছি আমরা। ঠিক আছে? নেলসন ম্যান্ডেলা কি বলছেন, এসে টাইটেল কি, অ্যাপার্থিড শব্দের অর্থ কি, সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে। ডিসক্রিমিনেশন কয় নাম্বার কোশ্চেনে কোন নাম্বার লাইনে আছে সেটাও আমি উল্লেখ করে দিছি। এইভাবে প্রত্যেকটা ইউনিট ধরে 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 তোমাকে দেখায় দেওয়া হয়েছে যে গত বছর টেক্সট থেকে কোন কোন প্রশ্ন আসছে। কারণ এই প্রশ্নগুলা তোমার লাগবে প্রত্যেকটা ইউনিটের। একদম যদি 12 নাম্বার ইউনিট পর্যন্ত যায়, আমরা যদি দেখাই ইউনিট 12 পর্যন্ত, ইভেন এই যে তোমরা বলো না যে ভাই সংক্ষিপ্ত সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো, এই যে দেখো এইখান থেকে একটা ইউনিট 11 তো তোমাদের নাই গত শর্ট সিলেবাসে। ইউনিট 11 থেকে কিন্তু প্রশ্ন আসতেছে যে ডিড দে ড্যাশ বাই বাস কোথায় আছে, 10th নাম্বার লাইনে আছে, 10 নাম্বার লাইনে আমরা যাই দেখবো। এইখানে আমরা দেখবো যে ইউনিট 12 থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। দেখো 1 2 3 এভাবে গেলে আমরা দেখবো প্রায় 7 8টার উপরে প্রশ্ন থাকার কথা, 6টা 7টা, ইনফ্যাক্ট অনেক বেশি, মাশাল্লাহ। 14টা প্রশ্ন আসছে ইউনিট 12 থেকে। 14টা। ইনেট শব্দের অর্থ কি, ব্র্যাভিটি শব্দ, এক্সপান্ড শব্দের অর্থ কি। এখন তুমি তো ভোকাবস পড়তে পড়তে জীবন শেষ করে ফেলতেছো, ভোকাবস আসতেছে ম্যাক্সিমাম এখান থেকেই। সো মেক শিওর যে তুমি তোমার টেক্সটের ওই যে নোট খাতা বানাচ্ছিলা, ওই নোট খাতায় যে এই সমস্ত কিছু ঢুকাচ্ছ। ঠিক আছে? আমি টেক্সট ইউনিটে যা পড়ছি, আমার নোট খাতার ওই নোটে টেক্সটের যে খাতাটা ওই নোট খাতায় ঢুকে যাবে। আমি গ্রামার যখন পড়তেছি, টেক্সটের গ্রামারও একটা রাইট ফ্রম ভার্বস পাইছি আমি ইউনিট 12-এ। এখানে আছে কিনা আমি একটা দেখাই, যে কোনো একটা গ্রামারের ব্যবহার। আচ্ছা, এখানে যদি পাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। একটা দুটো তো থাকার কথা। আচ্ছা, এই যে ফাংশন, এখানে দেখো ইউনিট 10, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইয়েট। তার মানে ইয়েট এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তার মানে এই যে তুমি একটা সেন্টেন্স পাইলা যেটা অ্যাডভার্ব হিসাবে ইয়েটের ব্যবহারকে তোমাকে শিখাচ্ছে, তাহলে তুমি এক্স্যাক্টলি তোমার নোট খাতা যেটা তুমি গ্রামারের জন্য করছিলা, এই লাইনটাকে উঠায় নিয়ে যে বসায় দিবে অ্যাডভার্বে, যেটা টেক্সট থেকে আসছে। এবং আমি
বুঝছি যে কেন এটা অ্যাডভার্ব হিসাবে বসছে। আবার তুমি টেক্সটের ক্লাসটাও করবা, টেক্সটের নোট খাতাটা রেডি হয়ে গেলো যেখান থেকে গ্রামারের এই প্রশ্ন আসতেছে, আবার গ্রামারের খাতায় যে তুমি টেক্সটকে বসাচ্ছ, যে টেক্সটের এই খাতা তুমি পাইলা। আচ্ছা, এরপরে চলে যাও টেক্সট শেষ, এই যে দেখো প্যাসেজ থেকে তোমাদের প্যাসেজের উপর আলাদা একটা ক্লাস হবে আমরা বলছিলাম, সেই ক্লাসে আমরা কি কি করাবো তার আগে তোমাকে দেখাচ্ছি যে গত বছর প্যাসেজ থেকে কি কি প্রশ্ন কোন কোন জায়গায় আসছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জিএসটি, বিউপি, বিভিন্ন জায়গায় যে টেক্সট থেকে প্রশ্ন হয়, কেমন প্রশ্ন হয় তুমি তো খুঁজে পাও না, বোঝো না কোন কোন জায়গা থেকে আসতেছে, এটা ধরলেই তুমি পেয়ে যাবে এই এই ডাইজেস্টটা ধরলেই। এরপরে টপিক ওয়াইজ প্রত্যেকটা প্রশ্ন তোমরা যে টপিক গুলা পড়বা, এই যে সিনোনিম অ্যান্টোনিম, গত বছর কতগুলা সিনোনিম অ্যান্টোনিম আসছে সবগুলা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এখানে দেয়া আছে। আর তোমরা আবার প্রশ্ন করো দেখি অনেকেই যে ভাইয়া ইউনিভার্সিটির তো নাম নাই, তোমার তো আমি প্রশ্ন ব্যাংক দেই নাই, তোমাকে দিছি আমি যেটা সেটা হচ্ছে প্র্যাকটিস বুক, জাস্ট দেখানোর জন্য যে কতটুকু প্র্যাকটিস তুমি করবা। এইটার ডিফারেন্সিয়েটটা আশা করি তোমরা করা শিখবা। রাইট ফ্রম ভার্বস থেকে কতগুলো প্রশ্ন গত বছর আসছে, কিভাবে আসছে, সেইগুলো এখানে দেয়া আছে। তো তোমার কাজ হচ্ছে বইয়ের মানে খাতার কি বলে, তোমরা যখন বই পাবা ওই বইয়ের এই পাশটাকে এরকম করে আটকে রাখা, ঠিক আছে? আটকে আটকে শুধু নিজে নিজে অ্যান্সার দিয়ে যাওয়া। ডাইজেস্ট কিভাবে পড়তে হয় সেটা একটা সিস্টেম বলে দিই। ডাইজেস্টে কখনো প্রথমেই দাগ দিবা না, মানে আজকে থেকে যে ডাইজেস্ট পড়া শুরু করবা আল্লাহর নাম নেই, হ্যাঁ হ্যাঁ রাইট ফ্রম ভার্বস, শি লাইকস, আমি তো জানি লাইকের পরে রিং বসে বি, দাগটা দিয়ে দিলা, অ্যান্সারটা তো এখানে আছেই, তোমার তো দাগানোর দরকার নাই। লসটা যেটা করলা যে কালকে আর এসে তুমি আর এটা পড়তে পারবে না, কারণ এখানে আইএনজি দেয়াই আছে। ঠিক আছে, তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রথম দিকে এটা ঢেকে ঢেকে পড়বা। আর তোমার কাছে একটা ওয়েমার শিট গেছে নিশ্চয়ই গিফটের বা যাবে, ওই ওয়েমারটাকে তোমার দেওয়া হয়েছে এই জন্য যে তুমি বসে বসে রাইট ফ্রম ভার্বস যখন দাগাবা তখন এইখানে না দাগে তোমার ওয়েমার শিটে যে 1 নাম্বার প্রশ্নের ABCD অপশন আছে, তুমি এই 1 নাম্বার কোশ্চেন ওয়েমার 1 নাম্বার থেকে দাগাবা যে আই লাইকস, লাইকের পরে রিডিং বসে, তাহলে বি নাম্বারটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই কাজটা করবা, তাহলে যতদিন ডাইজেস্ট তোমার কাছে থাকবে ততদিন তুমি ডাইজেস্টকে প্র্যাকটিস করতে পারবা। কিন্তু আজকে যদি ঠাস করে রিডিং এ দাগ দাও, কালকে এসে আর এই ডাইজেস্ট তোমার দরকার নাই। সো ডাইজেস্টটাকে একদম আনটাচ রাখবা এইভাবে, বাট টাচ করবা না তা না, তুমি ওয়েমার দাগাবা। আসো, তারপরে তাহলে তোমার নোট খাতা পেন্সিল করতে পারো, হ্যাঁ পেন্সিল করতে পারো, বাট বেটার হচ্ছে তুমি ওএমআর করো, তোমার একটা খাতা রাখো, নোট খাতা যে রেডি করতেছো সেটার মধ্যে একটা প্র্যাকটিস খাতা রাখো। এরকম দেখো প্রত্যেকটা প্রশ্ন যখন যাচ্ছে, প্রশ্ন দেখানো তাহলে তোমাদের শেষ। এবার আসো যে আমি টপিক, আমি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার টপিকে ছিলাম, যে টপিক কিভাবে পড়বো। হ্যাঁ, টপিকে যখন গেলাম আমার নোট খাতায় টপিক কেন জরুরি সেটাও বোঝার চেষ্টা করতেছিলাম, রাইট? তাহলে আসো আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস এর ইয়াতে যাই। এটা কিসে আছে? ফরেন ফ্রেজ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, চলে আসছে। আচ্ছা, এই যে ধরো বেসিক সেন্টেন্স স্ট্রাকচারসে চলে আসছি, তাহলে ওই যে তুমি নোট খাতা বানাইছিলা সেকেন্ড পেপারের নোট খাতায় তোমার কাজ হবে কি, এই যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারসে তুমি প্রথম দ্বিতীয় তৃতীয় তুমি ওএমআর নিয়ে দাগায় যাচ্ছ, যে 2 নাম্বারটা পারি, 3 নাম্বারটা পারছি। হঠাৎ করে তুমি যে দেখলা 16 নাম্বারে একটা প্রবলেম আছে, তুমি বোঝো নাই 16 নাম্বারে কিছু একটা, বা 17 নাম্বারে তোমার একটা প্রবলেম আছে, 18 নাম্বারও তোমার একটা প্রবলেম আছে। এই তিনটাকে তুমি কিভাবে লিখবা? ডু ইউ নো, এইখানের পরে তুমি এখানে ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইজ ইট। তুমি জানো যে হোয়াট থাকলে যদি ইয়া হিসাবে হোয়াট বসে তখন আমরা কি করি না, হোয়াট যদি রিলেটিভ প্রোনাউন হিসাবে বসে তাহলে তারপরে কোনো কোশ্চেন মার্ক বসে না, তুমি এটা জানো। কিন্তু অ্যান্সার দিছে এ, এখানে তো কোশ্চেন মার্ক আছে, কিন্তু ভাইয়া তো ক্লাসে পড়াইছে যদি কোশ্চেন মার্ক থাকে রিলেটিভ প্রোনাউনের পরে তাহলে সেইখানে কখনো কি হবে না, কি হবে না, কোনো, আর একটু বড় করি তাহলে দেখতে পারবা এই প্রশ্নটা। ধরো 17 নম্বর প্রশ্নে তোমার সমস্যা, হ্যাঁ বেশি বড় হয়ে গেল। আচ্ছা, ধরো 17 নম্বর কোশ্চেনে তোমার প্রবলেম আছে, ঠিক আছে? আর একটু স্পষ্ট করে শুধু এটুকুই রাখি আমি, হ্যাঁ। আচ্ছা, ধরো 17 নম্বর কোশ্চেনে তোমার প্রবলেম আছে, কি প্রবলেম? তুমি ক্লাসে পড়ছো যে রিলেটিভ প্রোনাউন হিসাবে যখন ওয়ার্ড বসে বা বাক্যের মাঝখানে বসে তখন কখনোই রিলেটিভ প্রোনাউনের পরে, যেমন আই নো বাক্যটা এরকম ছিল ক্লাসে আমরা যখন উদাহরণ দিচ্ছি, যে আই নো হোয়াট আর ইউ ডুইং না হয়ে হোয়াট ইউ আর ডুইং, এরকম প্রশ্ন বলছিলা, আই নো হোয়াট ইউ আর ডুইং, তাহলে বাক্যের শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন হয় নাই, বাক্যের শেষে ছিল হচ্ছে একটা ফুল স্টপ, এবং হোয়াট এখানে ব্যবহৃত হয়েছিল রিলেটিভ প্রোনাউন হিসাবে। এক্স্যাক্টলি সেম বাক্য তুমি এখানে পড়তেছো, ক্যান ইউ টেল মি, আই নো টেল মি হোয়াট রিলেটিভ প্রোনাউন হিসাবে, টাইম ইজ ইট, এইখানে প্রশ্নবোধক আসলো কোথা থেকে তুমি বুঝতেছো না নর্মালি। তখন তুমি এটা তোমার ওই যে নোট খাতা যেভাবে করবো কিভাবে বলে বুঝাইলাম, নোট খাতায় তুমি তুলে দিবা
যে এই বাক্যটা আমি বুঝি নাই, তখন তুমি কোথায় যাবা? ডাউট সলভে যাবা, যেটা আমি একটু পরে আবার আসতেছি। ডাউট সলভে যেটা ক্লিয়ার করবা, তখন তোমাকে তোমার যে মেন্টর, ইংরেজি মেন্টর কোঅর্ডিনেটর তোমাকে জানাবে যে ভাইয়া এইখানে হোয়াটের জন্য প্রশ্নবোধক বসে নাই, প্রশ্নবোধকটা বসছে অ্যাকচুয়ালি এই যে বাক্যে ক্যান ইউ দিয়ে শুরু হয়েছে, এই ক্যান যে মডেল অক্সিলারি আসছে শুরুতে, এই জন্য এইখানে একটা প্রশ্নবোধক দরকার ছিল। এটা হোয়াটের জন্য না, এটা এই ক্যানের জন্য আসছে না। তখন তুমি নতুন করে এটাকে লিখবা যে আমি এটা ভুলে গেছিলাম, এবং এই নিয়ম যতবার আসবে ততবার যেন আমি বুঝতে পারি। তখন তুমি দেখবে 18 নম্বরই তোমার আবার একই ধরনের প্রশ্ন আসছে। ইউ নো, আই নো, এইখানে আবার হোয়াট আছে। তখন তো আমার কথা ছিল যে ভাইয়া বলছে হোয়াটের পরে কখনো কি বসবে না, বাক্যে যদি রিলেটিভ প্রশ্ন বসে এটা ফুল স্টপ বসবে, কখনোই প্রশ্নবোধক বসবে না। কিন্তু এইখানে বসছে, প্রশ্নটা অ্যারাইজ হওয়ার সাথে সাথে তুমি তোমার নোট খাতায় তাকায় দেখবা, হ্যাঁ এই যে এখানে ক্যান ছিল, এইখানেও তো ডু বা ডাজ হচ্ছে একটা অক্সিলারি। তার মানে এই কোশ্চেন মার্কটাও ডু বা ডাজ এর জন্যই, এই হোয়াট এর জন্য না। তাহলে যে সি নাম্বারটা সেটা ঠিক আছে। তাহলে তুমি ইউজ করবা ওয়েমার। যে কোনো প্রশ্ন তোমার সমাধানের যখন তুমি সমস্যায় পড়বা, তখন তুমি সেটা তোমার নোট খাতায় একটা অংশ, যেটা পাপের খাতা, সেখানে তুলে রাখবা যে আমি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস এর ডাইজেস্টের 18 নম্বর প্রশ্নটা পারি নাই। তুমি পরীক্ষা দিতে যায় একটা প্রশ্ন নাও পারতে পারো, তুমি ওইটাকেও তুলে নিয়ে আসবা যে আমি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস এর ক্লাস টেস্টের 11 নম্বর প্রশ্নটা পারি নাই, উইকলি টেস্টের 6 নম্বর কোশ্চেনটা পারি নাই। তুমি এইগুলাকে নোট খাতায় সুন্দর করে তুলে রেখে রেখে আবার যখন বুঝে যাবা সেটার ব্যাখ্যা সহ লিখবা যে অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল কিন্তু আমি বুঝি নাই। কারণ 3 মাস পর যখন তোমাকে আমরা সাবজেক্ট ফাইনাল নিব, গ্রামারের টপিক ফাইনাল নিব, মানে পেপার ফাইনাল নিব, তখন কিন্তু এগুলো সবগুলো থেকে আবার প্রশ্ন আসবে। অনেকের বলা হবে অনেক পড়ছি সবই বুঝি কিন্তু পরীক্ষায় পারি না। কারণ হচ্ছে এই যে যা পারো নাই, এই জিনিসগুলোকে ট্যাকেল করার রাস্তাটাকে ইজি মনে করছো, খাটো নাই, যে একটু খাটি তো একটা প্রশ্ন নিয়ে কতক্ষণ লাগতে পারে, এই কাজটা করো নাই। তো আশা করি যে ডাইজেস্টটাকে তোমরা এইভাবে পড়বা। অনলি ফ্রেন্ড, ইয়োর অনলি ফ্রেন্ড অ্যাডমিশন টাইমে, সেটা হচ্ছে ডাইজেস্ট। সেটা দেখালাম যে কিভাবে পড়তে হয়, এটা একদম লাইভে দেখা দিলাম, এটা আর লাগবে না। আচ্ছা, ক্লাসে ছিলাম, ক্লাসের একদম শেষে, মানে গ্রামার ক্লাস হোক কিংবা টেক্সট ক্লাস হোক, প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা আলাদা করে তোমাদেরকে ভোকাবুলারি দিব 20টা করে। ভোকাবুলারি কোথায় কোথায় থাকবে বলছিলাম তাহলে? ভোকাবুলারি থাকবে তোমার ডেইলি নোট সেকশনে, ডেইলি ইংলিশ সেকশনে। টেলিগ্রামে 10টা করে পাবা প্রতিদিন, অলরেডি পাচ্ছ, পাওয়া হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা লেকচারে আবার আমরা আলাদা করে 20টা, এই যে দেখো এখানে 61 থেকে 80 নাম্বার, যে লেকচার থেকে আমি এটা নিছি, ফার্স্ট ফার্স্ট পেপারের লেকচারে এটা ছিল, তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট হবে। সো 20টা পাবা তুমি, তার মানে তোমাকে আবার রিভিশনের জায়গায় তুমি চলে আসবা যে হ্যাঁ আমি 61 আর 80 তো পড়ছি একবার, আরেকবার পড়লা। প্রত্যেকটা ক্লাসে আমরা তোমাদেরকে এরকম করে আলাদা করে ইডিয়মস এন্ড ফ্রেজ দিব 2 ধরনের। একটা হচ্ছে নর্মাল যেগুলো আসে রেগুলার, আবার মনে রাখার সুবিধার্থে কমন যেসব ওয়ার্ড, যে যেমন ফিশ দিয়ে এখানে যতগুলা পাবা, বিগ ফিশ, টু ফিশ, ফিশ আউট, এরকম যা যা আছে, ওশান, ম্যান, ম্যান অফ লেটার, ম্যান অফ অনার, হর্স, হর্স রান, হর্স, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আলাদা আলাদা করে মনে রাখার ইয়াও পাবা। এবং এই প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদের প্রথম কাজ হচ্ছে ডাইজেস্ট নিয়ে বসে যাওয়া এবং স্লাইড নিয়ে বসে যাওয়া। সাথে সাথে ডাইজেস্ট এবং স্লাইড, এই দুইটা থেকে যাই প্রবলেম হবে সাথে সাথে চলে যাবা ডাউট সলভে। যত প্রবলেম ডাউট সলভে। আর যেই হুমড়ি খাবা না, আগে একটু দেখবা যে ডাউট সলভে আমার প্রশ্ন উত্তরটা অলরেডি দেয়া আছে কিনা। আমরা শিখাই দিব তোমাদেরকে যে কিভাবে ডাউট দিতে হয় নাম্বার ধরে। নাউন 18 নম্বর প্রশ্ন, প্রোনাউন 20 নম্বর প্রশ্ন, যে যেদিন যেই ক্লাস হবে। তাহলে তোমার ফ্রেন্ড এসে ওই সার্চ বাটনে ক্লিক করবে 20, ওরও 20-এর প্রবলেম, কিন্তু ও দেখে যাবে যে আচ্ছা 20-এর প্রবলেম তো অলরেডি অ্যান্সার। আমরা সেটা সিস্টেম শিখাই দেবো তোমাদেরকে। আচ্ছা, এরপরে যাবা এমসিকিউ প্র্যাকটিস। টেলিগ্রামে ইংরেজিতে এমসিকিউ প্র্যাকটিস জায়গাটাতে খুব অ্যাক্টিভ থাকবা। রেগুলার তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস দেওয়া হবে, নির্দিষ্ট যেই টপিক পড়া হয়ে যাচ্ছে সাধারণত ওই টপিক থেকে সেটাকে দেওয়া হবে। আশা করি যে সেগুলো তোমাদের কাজে লাগবে। আর এর বাইরে প্রোগ্রেস রিপোর্ট, যেটা তুমি যেই ক্লাসে যা যা পড়তেছো, আপাতত প্রোগ্রেস রিপোর্ট অফ রাখছি, তোমাদেরকে এই ক্লাসের পরে ইনশাল্লাহ আমি 1-2 দিনের মধ্যে সেটা ওপেন করে দিব। প্রোগ্রেস রিপোর্টটা খুব ভালো করে মেনটেন করবা, অন্যেরটা দেখবা না, নিজের গ্রাফটা দেখবা। মনে রেখো, আজকে তুমি এই যে অগাস্ট মাসের আজকে হচ্ছে 27 তারিখ, রাইট? এই যে অগাস্টের 27 তারিখে তুমি আসো, তোমার হয়তো জানুয়ারির বা ফেব্রুয়ারি, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির আগামী বছরের 27 তারিখে তোমার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে যে তুমি কই যাবা। আজকে এসওইতে আসো, বসে বসে আমার সাথে জুমে ক্লাস করতেছো, ঠিক আগামী জানুয়ারির বা ফেব্রুয়ারির 27 তারিখে যতটুকু মাস আছে, এইটুকু মাসের মধ্যে নির্ধারণ হয়ে যাবে যে তোমার সাথে আমার অফিসে দেখা হবে কিনা, যদি বেঁচে থাকি। তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা। কোনো ওয়ে নাই যে তুমি ধাম করে লাফ দিয়ে কালকে সকালবেলায় এখানে চলে আসবা, কোনো ওয়ে নাই। কোনো ওয়ে নাই থাকলে আমরা, মানে মানুষ যেভাবে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছিল, আমরা জাম করে আবার জান্নাতে চলে যেতাম, পৃথিবীর এত প্যারা নিতাম না। তোমাকে ইচ এন্ড এভরি ডে
ডট মিলাইতে হবে, ডট মিলাইতে হবে। সকালে প্রত্যেকদিন ঘুমে থেকে জোর করে উঠতে হবে, প্রত্যেকদিন বিকালবেলা ক্লাসে বসতে হবে, প্রতিদিন রাতের বেলা পরীক্ষা দিতে হবে, প্রতিদিন রেজাল্ট খারাপ হলে বকা শুনতে হবে। ইচ এন্ড এভরিডে তোমাকে একটা সিঁড়ি বাইতে হবে, যে আমি একটু একটু করে উঠবো উপরে, একটু একটু করে উঠবো উপরে, একটু একটু করে উঠবো উপরে। আমরা যখন দোতলা থেকে পাঁচতলায় যাই, দশতলায় যাই, আমাদেরকে হয় লিফট বেয়ে বেয়ে যাইতে হয়, অথবা সিঁড়ি বাইতে হয়। এই প্রত্যেকটা স্টেপ আজকে থেকে বা আরো আগে থেকে, যে যেখান থেকে শুরু করছো, অন্তত আজকে শুরু করো এইখান থেকে। ইচ এন্ড এভরিডে তুমি যখন যাবা যাবা যাবা, এইখানে হইতে পারে যে তোমার সাকসেস আছে, ভিজিবল, যে তুমি বিশ্ববিদ্যালয়ে টিকছো, নাও থাকতে পারে, কিন্তু অন্যভাবে আছে যে তুমি অন্তত জীবনের এই যে একটা অসাধারণ জার্নি করলা, পুরো জার্নিতে তুমি অনেক কিছু শিখলা, তুমি তোমার নিজেকে সমৃদ্ধ করছো, তোমার রিটেনের হাত ভালো হয়েছে, তোমার চিন্তার শক্তি ভালো হয়েছে, তুমি সোশ্যাল একটা সাইটে 2-3 হাজার মানুষের সাথে পড়তে এসে কোঅপারেট করা শিখছো, তুমি ভদ্রতা শিখছো, তুমি জীবনমুখী অনেক কিছু শিখবা তোমার মেন্টরদের কাছ থেকে। স্কুল অফ এক্সেলেন্সের জার্নি শুধু এইটুকু না, আগামী 26-27 তারিখে তোমাদের সাথে শেষ হয়ে যাবে না। একটা লম্বা জার্নির জন্য পৃথিবীতে আসছি, এবং এই পৃথিবীর জার্নি আমরা আখিরাত পর্যন্ত করবো, এই কথাটা বলি। সো শুরুটা অন্তত আজকে হোক, যে অগাস্টের 27 তারিখ তুমি তোমার নোট খাতা বানাইছো, কিভাবে নোট খাতা করতে হয় সেটাকে মেনটেন করা শুরু করছো, কিভাবে টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে হয় সেটা শুরু করছো, কিভাবে প্রশ্ন ট্যাকেল দিতে হয়, প্রশ্ন পড়তে হয়। আজকে যারা ভর্তি হয়েছে অন্তত তারাও রেগুলারলি তোমরা তোমাদের কোশ্চেন সমাধানের ক্লাসগুলো করা শুরু করছো, এবং ধরা শুরু করছো যে আমাকে এই বিশ্ববিদ্যালয়ে যাইতে হবে, এই বিশ্ববিদ্যালয়ের জন্য এই পড়তে হবে, এই জিনিসগুলো করতে হবে। সো যদি এই পুরো জিনিসটাকে তোমরা মেনটেন করো, ইনশাল্লাহ আমরা যে জার্নি শুরু করি সব সময় বিসমিল্লাহ বলে, এবং শেষ হয় আলহামদুলিল্লাহ বলে, ওই জায়গায় পৌঁছাবো ইনশাল্লাহ। দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে।